নমস্কার, কম্পন দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। স্যারের কথা কি বলবো নতুন করে, শুধু একটা কথাই মনে পড়ে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে আজকে নবকুমার সান্ত্রা। স্যারের সঙ্গে আমাদের সবাইয়ের পরিচয় রয়েছে। ইতিমধ্যে আমরা মাধ্যমিকের অনুষ্ঠান সম্পন্ন করেছি। আজকে আমাদের বিষয় উচ্চ মাধ্যমিকের বাংলা। স্যার একাধারে কবি, সুবক্তা এবং সেই সঙ্গে 23 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। স্যার কিন্তু দীর্ঘদিন ধরেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষক। স্যার, আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব, তার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা। আরো একবার নমস্কার সবাইকে। শুভ নববর্ষ, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালাম। নতুন বছর না নতুন দিন আসুক, আমাদের সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরুদ্বেগ জীবন নিয়ে আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের অনুষ্ঠান শুনছে তাদের উদ্দেশ্যে বলবো, আর মাত্র হাতে গোনা 45টা দিন আছে। তারপরে জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি তোমরা। আমরা এখানে এসেছি, আমি এবং আজকের সঞ্চালক, শুধু তোমাদের পরীক্ষার উদ্বেগ একটু দূর করার জন্য। আমি জানি যে পরীক্ষার প্রস্তুতি এখন চূড়ান্ত হয়ে আছে প্রায়। আমরা শেষ মুহূর্তে শুধু কিছু টিপস দেব, শেষ মুহূর্তের কিছু আমাদের পরামর্শ দেব। দীর্ঘদিন ধরে খাতা দেখতে গিয়ে, ছাত্র পড়াতে গিয়ে আমরা দেখেছি যে ছাত্রদের জানা সত্ত্বেও কিভাবে আঙুলের ফাঁক দিয়ে নাম্বার মাঝে মাঝে গলে যায়, সে সম্পর্কে আমরা শুধু একটু সচেতন করবো মাত্র, একদম। এর বাইরে আর কিছু নয়। তার আগে বলে দিই, আমাদের আজকের অনুষ্ঠান এবং আমাদের আজকের পরামর্শ এগুলো তোমরা মাথায় রেখো। আর সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের স্কুলে যে সমস্ত শিক্ষকরা আছেন, যাদের সঙ্গে তোমাদের প্রতিনিয়ত যোগাযোগ, প্রত্যেকের যে সমস্ত গৃহ শিক্ষক আছেন, তাদের সবার মতামতকে কিন্তু মান্যতা দিন। তাদের পাশে আমাদের মতামত, আমাদের সাজেশনগুলো, আমাদের উপদেশগুলো তোমরা মাথায় রেখো। আর অনুষ্ঠানের স্যার আরেকটা কথা, কিছু ফিডব্যাক যদি আমরা পাই যে এই জিনিসটা আলোচনা করলে আরো মনে হয় ভালো হতো, এই জিনিসগুলো বললে আমরা আমাদের অনুষ্ঠানটাকে আরো সুচারুভাবে সম্পন্ন করতে পারি, আগামী বছরের পাথেয় হয়ে থাকবে আমাদের কাছে। বেশ স্যার, আমরা 80 নম্বর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে প্রজেক্ট সাবমিট হয়ে গেছে এবং সে নাম্বার ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে জমা পড়ে গেছে। বেশ, আমরা এগিয়ে যাবো। স্যারের কথার রেস্ট একটু বলি, তোমাদের মতামত, তোমাদের পরামর্শ কিন্তু আমাদের খুব দরকার। কারণ আমরা গত বছর ধরে এই স্টুডিওতে বসছি, হয়তো আগামী দিনেও আমাদেরকে বসতে হবে। ফলে আমাদের কোন কোন জায়গায় একটু খামতি রয়ে যাচ্ছে, আরো কোন কোন জায়গাগুলো তোমাদেরকে আমরা আলোকিত করতে পারি, এটা তোমরা আমাদেরকে অন্ততপক্ষে একটু ওয়াকিবহাল করো। আমাদের কোন কোন জায়গাগুলো একটু বিস্তারিত আলোচনার দরকার আছে, আরো কি কি বলার দরকার আছে, সেগুলো একটু জানিয়ে নেওয়ার দরকার। আমি শুরুতেই 2-4টে সাধারণ যে ভুল ছাত্ররা করে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে, কিভাবে মনোযোগী হতে হবে, কি কোন প্রশ্নগুলো তোমরা নির্বাচন করবে, কোন ভুলগুলো তোমাদের সচরাচর হয়ে থাকে, এই সম্পর্কে আমি 2-4টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বাংলা ভাষা ও সাহিত্যের পরীক্ষা, ফলে বানান সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে লেখক, কবি, নাট্যকার যারা আছেন তাদের নামের বানানগুলো, খুব সাধারণ যে সমস্ত চরিত্রগুলো, যে ঘটনাগুলো আছে, সেই ঘটনার বর্ণনাগুলোর ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে, তার বানানগুলো সম্পর্কে তোমরা একটু সচেতন থাকবে। হাতের লেখা একটু ভালো করার দরকার, কিন্তু এই মুহূর্তে আমি বলবো না হাতের লেখা আরো সুন্দর করো, সে সময় তোমাদের নেই। শুধু বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। পরীক্ষার খাতায় খুব বেশি কাটাকাটি করবে না, যেটা ভুল মনে হবে একবার পেন থ্রু করবে। হাতের লেখা সবার খুব ভালো, একদম ঝকঝকে এমনটি নয়। অধিকাংশের হাতের লেখায় মাঝারি মানের আমরা ধরে নিই। শুধু বলবো তোমরা নিজেরা নির্বাচন করবে কোন ধরনের পেন, কোন বল পয়েন্ট পেন ব্যবহার করলে তোমার হাতের লেখা স্মুথ হয় এবং ভালো হয়। কোন রঙের কালি, মানে ব্ল্যাক অর ব্লু, কোনটা তুমি পছন্দ করো, কোন কালারটা, কোন রংটা তোমাদের লেখাকে এক্সামিনারের চোখে খুব সুন্দরভাবে প্রতিভাত করে, সেগুলো তোমরা নিজেরা যত্ন নাও এবং সেই কালিটাই তোমরা নির্বাচন করবে। আর আগেকার মতো উচ্চ মাধ্যমিকে গত বছরের আগে যে সিস্টেমটা ছিল, 2টো পার্টে প্রশ্ন হতো, গ্রুপ এ আর গ্রুপ বি। বি এর পার্টটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর এমসিকিউ, যেটা প্রশ্নপত্রে উত্তর করে মূল উত্তরপত্রের সঙ্গে ট্যাগ করে দিতে হতো। তো গত বছর থেকে নিয়মটা একটু পাল্টেছে।
এবারে একটাই প্রশ্ন, 1 থেকে 10 নাম্বারের প্রশ্ন থাকে তোমাদের। তার মধ্যে প্রথম 1-এর দাগে এবং 2-এর দাগে, 1-এর দাগে থাকে এমসিকিউ 18টা আর 2-এর দাগে এসএকিউ থাকে 12টা, 18, 12, 30। এবং এই 30 নাম্বার উত্তর লেখার জন্য পরীক্ষার খাতার শুরুতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে, করা থাকে। সেই জায়গার বাইরে আমরা বেরোতে পারবো না, সেখানেই লিখতে হবে। এমসিকিউ 18টা একটা জায়গাতেই থাকবে, এসএকিউ 12টা তার জন্য একটা নির্দিষ্ট বক্স করা থাকে, তার মধ্যেই লিখতে হবে। এবং আমরা জানি এক্ষেত্রে কোনো অল্টারনেটিভ প্রশ্ন নেই। এটা বাদ দিয়ে 3 থেকে 10 পর্যন্ত এই 8 নাম্বারের প্রশ্ন, 8টা দাগের প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের লিখতে হয় 8টা 5 নাম্বারের প্রশ্ন আর একটা 10 নাম্বারের প্রশ্ন। 40, 30 আর 10। হ্যাঁ, 40, 10 আর 30, মোট 80 নাম্বারের প্রশ্ন। আর 20 নাম্বার ইতিমধ্যে তোমাদের হয়ে গেছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট করে। ফলে এই 10টা দাগের প্রশ্ন কিভাবে লিখবে সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা ধীরে ধীরে এগিয়ে যাবে। আমি শুরুতেই বলবো, প্রশ্নপত্রে যে ক্রমটা থাকে, প্রশ্নের যে ক্রম, তোমরা চেষ্টা করো সেই ক্রম অনুযায়ী উত্তরটা লেখার, অর্থাৎ 1, 2, 3, 4 যেভাবে থাকে, প্রথমে এমসিকিউ তারপরে এসএকিউ, এগুলো চেঞ্জ করার কোনো অপশন নেই। খাতায় নির্দিষ্ট জায়গাতে উত্তরগুলো লিখতে হয়। 3-এর দাগের প্রশ্ন গল্প থেকে থাকে, একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 4-এর দাগের প্রশ্ন কবিতা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 5-এর দাগের প্রশ্ন নাটক থেকে। 6-এর দাগের প্রশ্ন আমাদের লিখতে হয় আন্তর্জাতিক সাহিত্য থেকে, একটা ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা আছে, বিদেশি সাহিত্য আমরা বলি, বিভাষা এবং বিদেশি সাহিত্য বলি আমরা এটাকে, সেখান থেকে একটা উত্তর লিখতে হয়। তারপরেরটা আমাদের থাকে সংস্কৃতির ইতিহাস থেকে, আমার বাংলা থেকে থাকে একটা, আমার বাংলা বলে একটা বই পাঠ্য আছে, সেখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তারপরে ভাষার ইতিহাস থেকে একটা লিখতে হয়, সংস্কৃতির ইতিহাস থেকে 2টো লিখতে হয়। অর্থাৎ 8টা যে 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, একটা 2টো, নাটক থেকে একটা, 3টে, আমার আন্তর্জাতিক সাহিত্য এবং ভারতীয় গল্প থেকে একটা, 4টে, আমার বাংলা থেকে একটা, 5টা, ভাষাতত্ত্ব থেকে একটা, 6টা, সংস্কৃতির ইতিহাস থেকে 2টো, 6, 2, 8টা, 5, 8, 40, আর একটা রচনা লিখতে হবে 10 নম্বরে, 40, 10, 50, আর 1 এবং 2 মিলিয়ে 30 নম্বর, মোট 80 নম্বরে উত্তর লিখতে হবে। ফলে ক্রমটা যদি পরপর আমরা লিখে যাই, এক্সামিনের ক্ষেত্রে একটা ধারণা তৈরি হয় পরীক্ষার্থী সম্পর্কে যে এ একদম ফুল প্রিপেয়ার্ড, মানে এর পরীক্ষা উত্তর লেখার জন্য এ একদম চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এসেছে। সিলেবাসের এমন কোনো প্রশ্ন নেই যেটা এ জানে না, এবং এই প্রত্যেকটা ক্রম অনুযায়ী পরপর লিখেছে। তো আমরা কি ক্রম চেঞ্জ করতে পারি না? অবশ্যই করতে পারি। কারো যদি মনে হয় যে আমার রচনাটা খুব ভালো করে করা আছে, আমি প্রথমের দিকে লিখে নেব, আমি লিখে নেব। কিন্তু আমি বলছি যে সংস্কৃতি ইতিহাস যেখানে আমাকে 2টো লিখতে হয়, আমি একটা লিখলাম একটা জায়গায়, পরে আবার গদ্য বা পদ্যের উত্তর লিখে আরেকটা অন্য জায়গায় লিখলাম, এটা না করাই ভালো। সংস্কৃতি ইতিহাসে 2টো প্রশ্ন আমি একটা জায়গাতেই লিখবো, পরপর আমার লেখা হবে। এবং উত্তর লেখার সময় শব্দ সংখ্যাটা আমাদের কাউন্সিল যেটা নির্দিষ্ট করে দিয়েছে, এসএকিউ 1 নম্বরের উত্তরের ক্ষেত্রে 20টা শব্দ এবং 5 নম্বরের উত্তরের ক্ষেত্রে 150 শব্দের মধ্যে উত্তর সীমাবদ্ধ রাখতে হবে। আর রচনার জন্য 400 শব্দ বলেছে তাদের নির্দিষ্ট। তো এই শব্দ সংখ্যা একদম পুরোপুরি মান্যতা দিয়ে লিখতে হবে, এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই। কিন্তু আমার একটা 5 নম্বরের প্রশ্ন যেখানে 150 শব্দে লিখতে হবে, সেক্ষেত্রে আমি যদি শব্দ সংখ্যা একটু বেড়ে যায়, প্রশ্নের ধরন অনুযায়ী শব্দ অনেক সময় বেড়ে যায় অথবা কমে যেতে পারে। যেখানে লাইন তুলে প্রশ্ন হয়, কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এর অর্থ লেখো, সেক্ষেত্রে আমরা দেখি 150 শব্দের মধ্যে রাখতে পারি উত্তরকে। কিন্তু যেখানে একটা চরিত্র বিশ্লেষণের ব্যাপার আছে, একটা নামকরণের সার্থকতা দিয়ে দিল, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটু বেশি শব্দ খরচ করতে হয়। আমি বলবো তার জন্য উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই। আমি যদি প্রসঙ্গের মধ্যে আলোচনা করি, সেক্ষেত্রে আমার শব্দ সংখ্যা একটু যদি বেড়েও যায়, কিচ্ছু যায় আসে না, বা কমেও যেতে পারে। এমনি সাধারণত আমাদের 10% শব্দ কমা বাড়ার নিয়মটা আছে। আমি 150 জায়গায় 165, 170 শব্দ ব্যবহার করতে পারি, অথবা 130 থেকে 135 শব্দ ব্যবহার করতে পারি। তো শব্দ নিয়ে
খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই, এবং একটা উত্তর লেখার পর আমি যেন শব্দ গুনতে না বসে যাই। অবশ্যই একদম আমি সে কারণে সময় নষ্ট করবো না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে যে ওই যে 3 ঘন্টা 15 মিনিটের প্রথম 15 মিনিট ওইটা কিভাবে ইউটিলাইজ করবে? প্রথম 15 মিনিট আমি ছেলেদেরকে বলবো, প্রথম 15 মিনিটে একটা বড় কাজ আমরা সেরে নিতে পারি। সেটা হচ্ছে যে একটা ছোট্ট পেন্সিল নিয়ে যাব, এমসিকিউ যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো যে অপশনগুলো বেছে আমি ছোট্ট আমার মতো করে একটা ছোট্ট ফুটকে দিয়ে রাখতে পারি। প্রশ্নপত্রে দাগ দেওয়াটা উচিত নয়, আমি একটা পেন্সিল ব্যবহার করে ছোট্ট ফুটকে দিয়ে রাখতে হবে। তার কারণ যখন আমার 15 মিনিটের পর আমাকে যখন উত্তর লেখার সময়টা শুরু হবে, আমি যেন একদম কোন রকম চিন্তা ভাবনা না করে উত্তরগুলো পরপর লিখে যেতে পারি। এই সিকিউর 12টা প্রশ্নের উত্তর আমি মনে মনে সাজিয়ে নিতে পারি। আমি গোটা প্রশ্নটা পড়ে দেখে নিতে চাই যে এর মধ্যে কতগুলো উত্তরের জন্য আমাকে একটু বেশিক্ষণ চিন্তা করতে হবে, আমার একদম তৈরির মধ্যে নেই। তো সেরকম যদি দেখি যে আমার সেরকম প্রশ্নের সংখ্যা একটু বেশি, তাহলে আমাকে কিন্তু একটু সময় বাঁচাতে হবে। এবং সেটা এমসিকিউ এসিকিউ থেকে এসিকিউ থেকে অন্যান্য উত্তরগুলোকে একটু চটজলদি রেখে আমাকে কিন্তু সময় বাঁচিয়ে নিতে হবে। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার, এটা মাথায় রাখতে হবে। আর 15 মিনিটের মধ্যে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে প্রশ্ন নির্বাচন আমি কোনটা করব। প্রশ্ন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয় বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে। সাধারণত আমরা ছাত্রদের বলি সে প্রশ্নগুলোই নির্বাচন করবে যেগুলো টেক্সট থেকে লাইন তুলে প্রশ্ন হয়েছে। লাইন তুলে প্রশ্ন হওয়ার একটা মজা আছে, সেখানে পাঠ প্রশ্নগুলো অনেক থাকে। একটা 5 নম্বরের প্রশ্ন 1+1+3 বা 1+2+2, এই পার্ট মার্কিং থাকলে বেশি নাম্বার পাওয়াটা খুব সহজ। একদম, কারণ দুটো 1 নাম্বার, একটা 3 নাম্বারের, একটা 5-এর মধ্যে আছে। আমি 1-এ 1 পেতে পারি, মানে দুটো 1 নাম্বার মানে আমি 2 পেয়ে গেলাম। 3-এ যদি আমি 2.5 পাই বা 2ও যদি পাই, সেক্ষেত্রে আমি শুধু 4 থেকে 4.5 নাম্বার 80% মার্কস হয়ে গেল। আর আরো বেশি হয়েছে, এখন তো 95-96 করে পেয়ে যাচ্ছে ওই প্রশ্নের জন্য হয়ে গেল। আমি 80% নাম্বার কিন্তু পেয়ে গেলাম। আর এমসিকিউ এসিকিউ তো 30টাই ছেলে মেয়েরা ঠিকঠাক করে, যারা বাজার চলতি টেস্ট পেপার গুলোকে নিয়ে বিভিন্ন স্কুলগুলোকে একটু চর্চার মধ্যে মক টেস্টের মতো দিয়ে রাখে, তারা পুরোটাই পেয়ে যায়। পরীক্ষা যাওয়ার আগে আমার একটা উপদেশ রইল, আমার একটা সাজেশন রইল, যে কোনো একটা বাজার চলতি টেস্ট পেপারের 10টা স্কুলে এমসিকিউ এবং এসিকিউ, যেটা আমার এই প্র্যাকটিস পাবে এই সময় আমি তৈরি করে রেখে দিয়েছি টেস্ট পেপারে, সেগুলো আমি শুধু একবার দেখে যাব। একবার দেখে গেলে এমসিকিউ এসিকিউ নিয়ে আমাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না। আর এখন যে প্রশ্নগুলো হচ্ছে একদম আগেকার মতো, এই চরিত্রটা বিশ্লেষণ করো, এর তাৎপর্য বিশ্লেষণ করো, এর প্রেক্ষাপট আলোচনা করো, এরকম প্রশ্ন কিন্তু খুব কম হচ্ছে এখন। পুরো টেক্সটের উপর আমার কতটা দখল আছে, কতটা ধারণা আছে, এই উক্তির আলোকে তার চরিত্র অথবা এর প্রেক্ষাপটটা আলোচনা করো, কেন কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বললেন, এই চরিত্রটা এটা আলোচনা করে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসছে। অর্থাৎ আমার গদ্য পদ্য নাটক যেগুলো আছে, আমি প্রত্যেকটা পিস খুব ভালো করে পড়ে রাখবো। স্টোরি লাইনটা আমার চ্যানেলে তৈরি করা থাকে, পরপর যা আছে পড়ার সময় এক একটা পিসকে আমি বলি একদম পোস্টমর্টম করে নিতে হবে। তার কতগুলো পকেট, কতগুলো ডাইমেনশন, কোথা থেকে প্রশ্ন হতে পারে, আমাকে যে জায়গায় প্রশ্ন দেবে আমি সেখানকার ঘটনাটা লিখবো। এখন উত্তর সবসময় এক্সামিনাররা পছন্দ করেন যে সে কত টেক্সট থেকে উত্তরটা ক্যারি করছে, টেক্সট থেকে কতটা তথ্য দিচ্ছে। আগেকার মতো একটা উত্তর লিখতে গিয়ে অনেক অন্য কবির উদ্ধৃতি, অন্য গল্পকারের উদ্ধৃতি, চলনসই কিছু লাইন, এগুলো দেওয়ার প্রয়োজন খুব বেশি নেই। এবং মনে হয় স্যার ইনস্ট্রাকশন বোধহয় দেওয়াই থাকে যে টেক্সটের এই লাইন থেকে এই লাইন একদম দেওয়া থাকে। আমাদের একটা স্যাম্পল অ্যান্সার শিট ওরা দিয়ে দেয়, ওরা সেখানে বলেই দেয়। এবং এক্সামিনার খুশি হন সে যখন একটা বড় উত্তর লিখছে 5 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন, টেক্সট থেকে যখন কোনো উদ্ধৃতি সে দিচ্ছে। একদম। আরেকটা কথা বলবো, যখন কোনো লাইন কোট করে প্রশ্ন হবে, প্রশ্নপত্রে উল্লেখ থাক অথবা নাই থাক, তার উৎসটা উল্লেখ করতে হবে। অর্থাৎ কার লেখা কোন গল্প অথবা কবিতা অথবা নাটক থেকে নেওয়া হয়েছে, উৎসটা উল্লেখ করতে হবে। আমি কোনো একটা রচনায়, কোনো একটা উত্তরেতে কোনো একজন কবি যিনি আমার সিলেবাসে নেই, পাঠ্য নেই, এই উত্তরের ক্ষেত্রে তার একটা মতামত খুব দরকার, এরকম যদি মনে করি, সেই উদ্ধৃতিটা যদি ব্যবহার করি,
তাহলে সেই উদ্ধৃতিটা কার সেটা উল্লেখ করতে হবে, এবং সময় থাকলে শব্দ কুলালে সেই উদ্ধৃতিটাও একটু ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা, মানে আগেকার মতো আমি একদম মুখস্থ করে এলাম, যা আছে টপ টু বটম একদম আমি উগড়ে দিলাম উত্তরপত্রে, এই ধরনের প্রশ্ন থাকে না এখন। এই ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের উত্তর লেখার ক্ষেত্রে খুব প্রথমেই মাথায় রাখার দরকার। আমি এখনো বলবো, আর এক একটা সাবজেক্টে তোমরা 5-6টা করে দিন দিতে পারবে। গদ্য পদ্য গল্প নাটক যা আছে খুব ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে প্রত্যেকটা পিসগুলোকে তোমার ধারণার মধ্যে তৈরি করে নাও। একটা প্রশ্নের আমি যখন উত্তরে লিখবো, আমাকে সেই উত্তরটা খুব সুন্দরভাবে সুচারুভাবে লেখার জন্য আমাকে কতগুলো কিওয়ার্ড বেছে নিতে হবে, কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য বেছে নিতে হবে। সেই তথ্যগুলো পরপর আমি উত্তরেতে দিয়ে আমার মতো করে শব্দ বিন্যাস করে আমার মতো করে বাক্য লিখে আমি সেই উত্তরটা তৈরি করে আসবো। আগেকার মতো খুব কঠিন শব্দ, তৎসম শব্দ, অন্যান্য কবি সাহিত্যিকদের খুব বড় বড় দীর্ঘ কোটেশন ব্যবহার করে উত্তরকে ভারাক্রান্ত করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমাকে টেক্সটের মধ্যে থেকেই তার পরিপ্রেক্ষিত, তার ঘটনা, তার পরিস্থিতি মূল্যায়ন করে আমাকে উত্তরটা তৈরি করে দিয়ে আসতে হবে। বেশ, তাহলে এবার একদম সাবজেক্টে চলে যাই। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা, 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ। 18টা প্রশ্ন থাকবে, 4টে গল্প থেকে, 5টা গল্প থেকে, 4টে কবিতা থেকে, 3টে নাটক থেকে, 12টা হয়ে গেল। আন্তর্জাতিক সাহিত্য থেকে 1টা থাকবে, 13টা। সংস্কৃতি ইতিহাস থেকে 3টে থাকবে, 13-3-16, এবং ভাষা ইতিহাস থেকে 2টো থাকবে, 16-2-18। কোনো অল্টারনেটিভ নেই। শুধুমাত্র আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেটল ব্রেকটের একটা কবিতা, শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন, আর অলৌকিক বলে একটা গল্প আছে, সেই গল্পটা 2টো থেকে অপশনাল একটা প্রশ্ন থাকবে, এটা অথবা এটা দিয়ে দেয়। তো আমি সেক্ষেত্রে যদি আমার কনফিউশন থাকে যে আমি যেটা লিখছি অপশন থেকে সেটা আমার ক্ষেত্রে একটু সংশয় হয়ে যাচ্ছে, তাহলে আমি অথবাটাও লিখে দিতে পারবো, এবং এখন অ্যান্সার শিটে যথেষ্ট জায়গা থাকে, ওই একটা জায়গাতে একটু অপশন দেওয়া থাকে। আর কখনো কখনো নাটক থেকে একটা করে অপশন দেয়, অধিকাংশ ক্ষেত্রেই দেয় না। এসে কিউ 12টা উত্তর লিখতে হবে, 2টো গল্প থেকে, 4টে কবিতা থেকে, 2টো নাটক থেকে, 8টা হলো আন্তর্জাতিক সাহিত্য থেকে 1টা, 9টা, এবং ভাষার ইতিহাস থেকে 3টে, 9-3-12টা। সংস্কৃতি ইতিহাস থেকে এসিকিউতে কোনো প্রশ্ন থাকে না। আমার বাংলা থেকে এসিকিউ এমসিকিউ কোথাও কোনো শর্ট প্রশ্ন থাকে না। চলে গেল 1 এবং 2 দাগের প্রশ্ন। আমি বলে দিই, 1-এর এসিকিউর ক্ষেত্রে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে লাইন তোলা প্রশ্ন, একটা করে তথ্য চায়। সেই তথ্যর ক্ষেত্রে এরকম হতে পারে, একটা গল্প অথবা একটা কবিতা আমি বুঝতে পারছি না এটা কোথা থেকে নেওয়া হয়েছে, হতে পারে। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে প্রশ্নটা নিয়ে, যে 15 মিনিট আছে, ক্যালকুলেশন করতে হবে। আমার 5টা কবিতা পাঠ্য আছে, 5টা থেকে 4টে প্রশ্ন করবে, 4টে কবিতা থেকে, একটা কবিতা থেকে 2টো প্রশ্ন সাধারণত এইভাবে আসে না। আচ্ছা, 5টা কবিতা পাঠ্য, তার মধ্যে 4টে কবিতা থেকে 4টে এসিকিউ থাকবে। আমার মনে হচ্ছে এটা হতে পারে শিকার থেকে, এটা হতে পারে মৌহার দেশ থেকে, ইত্যাদি ইত্যাদি মনে হতে পারে। কোন কবিতা আমার ঠিক ধারণায় আসছে না। তখন আমি দেখবো, আমি যেটাকে ধরছি যে এটা শিকার কবিতার একটা ছোট্ট লাইন হতে পারে, আমি দেখবো আমার যে 8-3টে প্রশ্ন আছে সেখানে শিকার থেকে কোথাও এসেছে কিনা। যদি এসে যায় তাহলে ডেফিনেটলি ওটা শিকার থেকে নয়, তাহলে আমি সেকেন্ড যেটা ভাবছি সেখান থেকে। এইভাবে অপশনগুলো তোমাদেরকে রেডি করতে হবে। সাধারণত এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে কোনো একটা পিস থেকে, একটা চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন দেয় না। ফলে আমার যদি কনফিউশন থাকে, আমাকে প্রশ্নটা কাউন্ট করে দেখে নিতে হবে এটা কোথা থেকে করতে পারে। এটা প্রশ্ন ধরার একটা সহজ রাস্তা। আর এমনি ছেলেরা পড়াশোনা করে, ছেলেরা জানে প্রত্যেকটা কবিতার এমন তার একটা স্পিচ আছে, এমন একটা ভয়েস আছে, প্রত্যেক কবির একটা করে যে নির্দিষ্ট স্টাইল থাকে। তো 2-3টে শব্দ দেখলেই বোঝা যায় এটা জীবনানন্দ দাশ লিখেছে না সমরসেন লিখেছে, ধরে নেওয়া যায়। ছেলেরা জানে এটা, আমরা ক্লাসে পড়ানোর সময় এগুলো বলি ছেলেদের ক্ষেত্রে। প্রত্যেকটা কবিতার চিত্রকল্প তৈরি করা, তার শব্দ ব্যবহার করা, এগুলো এক একটা করে ইউনিক প্যাটার্ন থাকে। ছেলেরা তার সঙ্গে পরিচিত হয়ে যায় 2 বছর পড়তে পড়তে। তো সেক্ষেত্রে
কনফিউশনটা দুটো তিনটে প্যারামিটার ইউজ করে আমি কনফিউশনটা দূর করে নিতে পারি। জীবনানন্দ দাশ এক ধরনের চিত্রকল্প ব্যবহার করে, সমস্যা একটু অন্যরকম ব্যবহার করে। যারা এটা জানে তারা কিন্তু ধরে নেবে তিনটে চারটে শব্দ দেখলে এটা কার লেখা কবিতার লেখা। তো হয়ে গেল 1 এবং 2। 3 দাগের প্রশ্ন গল্প থেকে। 3টে গল্প আমাদের পাঠ্য আছে, মানে 3টে খুব সুন্দর গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে বলে একটা গল্প, মহাশ্বেতা দেবীর ভাত বলে একটা গল্প আছে, এবং সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ বলে একটা গল্প আছে। আমি দেখছিলাম যে 2023 মানে গত বছর কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই দুটো গল্প থেকে একটা একটা করে প্রশ্ন পড়েছে। দুটোর মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে, 3 দাগের। দুটো 5 নম্বরের প্রশ্ন, তার মধ্যে একটা লিখতে হবে। তো আমার কে বাঁচায় কে বাঁচে থেকে পড়ে গেছে, ভারতবর্ষ থেকে পড়ে গেছে। সাধারণভাবে এবারে ভাত খুব ইম্পর্টেন্ট। ফলে ভাত গল্পটা আমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। তার যতগুলো পকেট আছে, তার গল্পের যতগুলো গলি খুঁজি আমরা বলি, যতগুলো প্যারামিটার আছে, সব জায়গাগুলো আমি তন্ন তন্ন করে পড়ে নেব। তথ্যটা আমার স্টোরি লাইন এবং তথ্যটা আমার যেন লোকদর্পণে থাকে। যেখান থেকে প্রশ্ন চাইবে আমি দিয়ে দেব। খুব সুন্দর একটা গল্প। সুন্দরবনের বাদা অঞ্চলের একজন প্রান্তিক চাষি, তার নাম উৎসব নাইয়া। সে সামুদ্রিক ঝড়ে, মানে মাতলা নদীর ঝড়ে প্লাবনে, শীতের এক সন্ধ্যার নদীর প্লাবনেতে সে তার স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি সমস্ত কিছু হারিয়েছে। সরকারের কাছে একটা আবেদন করেছিল। নির্ভয় উৎসব একটা ছোট্ট জমির আবেদন করেছিল। জমি থাকলে সেখানে সে চাষ করবে, তার বাড়িতে অন্য লক্ষ্মী বিরাজ করবে। সে আবেদনপত্রের একটা জেরক্স ছিল তার কাছে, সেটাও মাতলা নদী তার কাল গর্ভে নিয়ে নিয়েছে। স্ত্রী, পুত্র, কন্যাকে হারিয়ে উৎসব একদম শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিল। ফলে শোকেতে প্রথম কদিন খাওয়ার কথা সে ভুলেই গিয়েছিল। 2-3 দিন পরে পেটে যখন রাক্ষসী খিদেটা জেগে উঠেছে, সে তখন লঙ্গরখানায় গেছে, কিন্তু সেখানে তখন আর খাবার নেই। তখন ড্রাই রোল, শুকনো খাবার, চিঁড়ে মুড়ির মতো শুকনো খাবার দেওয়া হচ্ছে, রান্না ভাত খিচুড়ি তখন আর নেই। ফলে উৎসব ভাত খায়নি অনেকদিন। সেই কার্তিক অঘ্রাণ মাসে যখন তার মনিবের ধানেতে মরক লাগলো, মনিবের খেতে কাজ করে তার 6 মাস সংসার চলে, বাকি 6 মাস বাদা অঞ্চলের গেঁড়ি, গুগলি, শাক পাতাকে তাকে কাটাতে হয়। এরকম একজন মানুষ সে, মানে সারা বছর ভরপেট ভাত খায়, যার কাছে স্বপ্ন, দুঃস্বপ্ন, এরকম একটা মানুষ। দীর্ঘদিন ভাত খায়নি, স্ত্রী পুত্রকে হারিয়ে ভাতের খিদে কাতর হয়ে গেছে। মানুষ বলছে, মানুষ সব প্রেত হয়ে গেছে। বলে ভাতে একটা উদগ্র খিদে। সেই সময় সে ঠিক করলো আমি শহরে চলে যাব, সেখানে গিয়ে আমি কিন্তু ভাতের বেগার খাটবো। তাই একদম গ্রামের তুতো বোন, তার নাম বাসিনী, শহরে একটা মনিবের বাড়িতে থাকে। সেই মনিবের বিশাল ঐশ্বর্য, 17খানা দেবোত্তর বাড়ি আছে। আর সুন্দরবনের বাদা অঞ্চলে যেখানে উৎসবের বাড়ি, তার আশপাশে অসাগরণিক জমি আছে। যেমন করে এখানকার জমিদারদের বাড়ি অনেক জমি সুন্দরবনে থাকে, অনেক জমি আছে। সেখান থেকে রাশিকৃত ধান চাল এনে সে বিক্রি করে, দেবোত্তর সম্পত্তিতে সে লোকজন বসায়, ভাড়াটিয়া বসায়, তার পয়সায় তার জমিদারি চলে। সেখানে বুড়ো কর্তার লিভার ক্যান্সার হয়েছে। সেই লিভার ক্যান্সারের জন্য ছোট বউয়ের বাবা একজন তান্ত্রিক ডেকে এনেছে। তান্ত্রিকের 5 রকমের কাঠ দরকার, কালো বিড়ালের লোম দরকার, শ্মশান থেকে বালি দরকার। এইসব জোগাড় যন্ত্র করার জন্য কিছু লোক, বিশেষ করে কাঠটা কাটার জন্য উৎসবকে পেট ভাতা হিসাবে সেখানে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। সে 5 মণ কাঠ কাটবে, 2.5 মণ কাঠ কাটবে। 5 রকম কাঠ 20 কেজি করে, 1.5 হাত লম্বা হবে। সেই কাঠগুলো কেটে দিলে সে ভাত পাবে এক পেট। তো সেই ভাতের জন্য সকাল থেকে কাঠ কাটতে বসেছে এবং দেখছে জমিদার বাড়িতে, এই মনিবের বাড়িতে বিপুল আয়োজন। 5 রকম চালের ভাত হয়, রাশিকৃত তরি তরকারি কাটা হয়েছে, লোকজন। তখন তার মাথায় করে এদের এই প্রাচুর্যের একটাই উৎস হচ্ছে সুন্দরবনের বাদা অঞ্চলের অসাগর জমির ধান। তখন সে কম্পেয়ার করে যে আমি সুন্দরবনে থাকি, সেখানকার ভূমিপুত্র, আমি দুবেলা ভাত পাই না, আর সেখানকার ধান এসে, চাল এসে শহরের বাবুদের ধনী করে দিচ্ছে। মনে মনে সে কল্পনা করে এই বাবুর বাড়ির ভাত খেয়ে আমি সুন্দরবনে চলে যাব, বাদা অঞ্চলে একটা ছোট্ট জমি খুঁজবো। যদি একটা ছোট্ট জমি পাই, তাহলে আমার বাড়িতে অন্য লক্ষ্মী বিরাজ করবে, আমার ভাতের অভাব থাকবে না। মাতলার গর্ভে তলিয়ে গেছে আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমি তাদের খুঁজবো, হয়তো তারা কোথাও বেঁচে আছে। এসব সে স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সারাদিন নানা ঘটনা, পরম্পরা। তান্ত্রিক প্রথমে বলে যে রান্নাহলেই ভাত খাওয়া নেই, আগে হোম হবে, তারপর ভাত।
হোম হর্স আগে কাঠ কেটে সে বাইরে শিব মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়ে, ঘুম যখন ভাঙে তখন দেখেছে বুড়ো কর্তা মারা গেছে। পিসিমা ফতোয়া জারি করে যে সব দেহ বাড়ি থেকে না বেরোলে, বাড়ি ঘর না পরিষ্কার করলে চলবে না। সব দেহ বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রে 1টার সময়। উৎসব সেই সকাল থেকে কাঠ কেটেছে, খিদে পেটে এক মুঠো ছাতু খেয়েছে, ভাতের আশায় সে দাঁড়িয়ে থাকছে। হঠাৎ পিসিমা ঘোষণা করে, বৃদ্ধ সব যাত্রা বেরিয়ে যাওয়ার পর পিসিমা ঘোষণা করে যে অসুচি বাড়ির ভাত খাওয়া যাবে না, সব ফেলে দে, ঘর তোর মুক্ত কর। বাড়ির ঝি চাকররা এসে সেই এত রাশিকৃত রান্না করে 5 রকম চালের ভাত, তরি তরকারি, ডাল, মাছ, সেসব যখন ফেলে দিতে যায়, উৎসব তখন একটা পিতলের ডেচকে হাতে নিয়ে নেয়, বলে আমাকে দাও, আমি ফেলে দিয়ে আসছি। হাতে নিয়ে সে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। বাসিনী বুঝতে পেরেছে উৎসবের মতিগতি, এ নিশ্চয়ই অসুচি বাড়ির ভাতটা খাওয়ার জন্য ভাতটা নিয়ে যাচ্ছে। পিছনে পিছনে ধাওয়া করে, দাদা অসুচি বাড়ির ভাত খেতে নেই দাদা। উৎসব ঘুরে দাঁড়ায়, তুই যে বামুনের ঘরে থেকে তুইও বামুন হয়েছিস দেখছি। দাদা তোমাকে ব্যগ্রতা করি দাদা, অসুচি বাড়ির ভাত খেতে নেই। উৎসব আবার একবার ঘুরে দাঁড়ায়, তার চোখ সুন্দরবনের কামটের মতো হিংস্র। সেখান থেকে দ্রুত পায়ে সে স্টেশনে চলে যায়। স্টেশনে বসে খাপলা খাপলা ভাত খায়। ভাতের বৃত্তে হাত ঢুকিয়ে দিছি স্বর্গসুখ অনুভব করে এবং বলে যে চন্ননীর মা মানে তার স্ত্রীও তাকে এরকম সুখ দিতে পারেনি। ভাত খেতে খেতে সেভাবে সকালবেলায় ট্রেনে চেপে আমি ক্যানিং হয়ে দেশখানে যাব, আমি এরকম একটা বাধা খুঁজে নেব। বাধা খুঁজে নিলে আমার বাড়িতে অন্ন লক্ষ্মী বিরাজ করবে। আমার ঠাকুমা বলতেন অন্ন হলো মা লক্ষ্মী। ফলে আমি সকালবেলা ক্যানিং ট্রেন ধরে আমি বাধা অঞ্চলে চলে যাব। খাবলা খাবলা ভাত খেয়ে পেটে ভাতের ভাত নিয়ে সে পিতলের হাঁড়িতে মাথা টেকে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তাকে স্টেশনে ধরে ফেলা হয় জমিদার বাড়ির লোকজন। তাদের দাবি লোকটা পিতলের হাঁড়ি চুরি করে পালাচ্ছিল। পিতলের হাঁড়ি চুরি করার অপরাধে তাকে মারতে মারতে থানায় দেওয়া হয়। বাধাটার আর খোঁজ করা হয় না তার। এরকম একটা খুব মর্মস্পর্শী গল্প। মহাশ্রী দেবী যে ধরনের গল্প লেখেন, প্রান্তিক মানুষের জীবন যন্ত্রণার রূপকার তিনি। একদম মাটি খেসা যে সমস্ত মানুষ যারা এক মুঠো অন্ন থেকে বঞ্চিত হয়, আমাদের এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জমিদার শ্রেণী, তারা তার এলাকা থেকে রাশিকৃত চাল নিয়ে এসে চালের পাহাড় বানাচ্ছে, অর্থের পাহাড় বানাচ্ছে, আর সেখানকার মানুষ খেতে পারছে না। এরকম একটা প্রেক্ষাপটে একটা সুন্দর গল্প। ফলে এই গল্পটার যে পকেটগুলো আছে, সামুদ্রিক মানে নদীর প্লাবনেতে, মাতলা নদীর প্লাবনেতে উৎসবের বাড়ি ঘর ভেঙে যাওয়া, পেটের খিদে নিয়ে জমিদার বাড়িতে সে চলে এলো। সেই জমিদার বাড়িতে এসে সে কি কি দেখলো, সেখানকার প্রাচুর্যে তার চোখে ধরা পড়লো, সেটা একটা পকেট। সারাদিন হাউতাস করার পর বুড়ো কর্তা মারা যাওয়ার পর ভাতের হাঁড়িটা সে নিয়ে নিল দূরে ফেলে দেওয়ার অছিলায়, একটা পকেট। তারপর হাঁড়িটা নিয়ে স্টেশনে গিয়ে খাবলা খাবলা করে ভাত খেলো, কিন্তু সকালবেলায় তাকে ধরে তারা মারতে মারতে থানায় দিল। এই 4-5টা গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেখান থেকে কিছু কিছু চরিত্র, কিছু কিছু ঘটনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই তার লাইটের সাইড এবং মূল গল্পের লাইনটা আমি যদি মাথায় রাখতে পারি, আমাকে যেখান থেকে প্রশ্ন দেবে আমি লিখে নেব। আমি ছেলেদের সুবিধার জন্য এখান থেকে কতগুলো প্রশ্ন, কতগুলো জায়গা খুব পয়েন্ট আউট করতে বলবো। সাধারণ যদি প্রশ্ন এরকম হয় যে ভাত গল্পে একদিকে ভাতের প্রাচুর্য আর অন্যদিকে ভাতের জন্য হাহাকার, বড় বাড়িতে 5 রকম চালের ভাত, আর সেই আশ্বিন কার্তিক মাস থেকে সেই সুন্দরবনের যে ভূমিপুত্র উৎসব ভাত পাচ্ছে হচ্ছে, এটাকে মহাশ্রী দেবী কিভাবে দেখিয়েছেন গল্পে? ভাতের প্রাচুর্য এবং অন্যদিকে ভাতের হাহাকার। একটা মোটা দাগের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা করে রাখলে গল্পের পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা ছাত্রদের আয়ত্তে চলে আসতে পারে। প্রসঙ্গক্রমে আমি ছেলেদের বলে রাখি, গল্পগুলো ভালো করে পড়বে, আর যার যা সহায়িকা আছে সেই সহায়িকা শুধু প্রশ্ন উত্তর পড়বে না, সহায়িকায় নামকরণ অংশ এবং রসগ্রাহী আলোচনা যে অংশটা আছে, এটা বারবার পড়লে একটা গল্পের যতগুলো পরত আছে, যতগুলো ডাইমেনশন আছে তার উত্তরে গল্পের যা প্রেক্ষাপটগুলো ছেলেদের কাছে কিন্তু ধরা দেবে। সেরকম যদি হয় তাহলে যে কোনো উত্তর তারা কিন্তু লিখে চলে আসতে পারবে। এটা তোমরা পড়ে নিও। বিশেষ করে ভাত গল্প এমন একটা গল্প যেটা তোমাদের ক্ষেত্রে আসবে। ফলে আমি বলবো ভাতের ক্ষেত্রে খুব যত্নবান হও, ভাতকে নিয়ে হেলাফেলা করার দরকার নেই। এই অন্নই তোমাদেরকে অন্ন জগিয়ে যাবে এই পরীক্ষা, আমার দৃঢ় বিশ্বাস। তো তোমরা একদিকে ভাতের প্রাচুর্য এবং অন্যদিকে ভাতের জন্য হাহাকার, এই প্রশ্নটা দেখে রাখবে। ভাত গল্পে যে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটু আলোকপাত করছিলাম, চলে আসি সেখানে। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। তার কাকে উতলা করে?
ফুটন্ত ভাতের গল্প গন্ধ তাকে কেন তোলা করে, এই ভাত তার জীবনে কি করুণ পরিণতি ডেকে এনেছিল। প্রশ্ন হতে পারে, জল উঠলো জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা। একটা অন্য লাইন তুলে একই উত্তর চাইতে পারে, সেটা হচ্ছে যে এমন দুর্যোগে ভগবানও বুঝি কাঁথা মুড়ি দিয়ে ঘুমান। একদম মানুষের হাহাকার, ঈশ্বর কিভাবে, ভগবান কিভাবে নীরব থাকেন, লেখিকা ভগবানকে একদম আসামির কাঠ করে যেন দাঁড় করে দিয়েছেন, যে অসহায় দরিদ্র মানুষের দুর্যোগে ভগবানও নেমে আসেন না। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দাঁতগুলো বের করে সে হিংস্র কামটের মতো ভঙ্গি করে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্ব দিয়ে ছেলেদের দেখতে অনুরোধ করব। বাদার ভাত খেলে সে তো আসল বাদাটার সন্ধান পেয়ে যাবে, অথবা আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠে না উৎসবে, সে বাদাটা অচল হয়ে থেকে যায় বড় বাড়িতে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভাতের ভেতর হাত দিয়ে সে যেন স্বর্গসুখ অনুভব করে, ভাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে সে যেন স্বর্গসুখ অনুভব করে। সে কে, কখন সে স্বর্গসুখ অনুভব করেছিল? এই উক্তির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। কে বুঝতে পেরেছিল? কি কারণে ভাত পথে ফেলে দিতে যাওয়া হচ্ছিল? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সেই ভাত সংগ্রহ করেছিল? এ ধরনের কিছু প্রশ্ন গতবারে আমি দেখছিলাম, গতবারের আগের বারে মানে 22 সালে পিসিমার চরিত্রের উপর প্রশ্ন এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। এবারে সেই চরিত্রটা সম্ভবত আসবে না। তো আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো ছেলেদেরকে বলবো একটুখানি, ছাত্রছাত্রীরা একটুখানি গুরুত্ব দিয়ে দেখে রেখো। মূল ঘটনার টানা পড়ে স্টোরি লাইনটা খুব ভালো করে ক্লিয়ার করে রাখবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো করে সাজিয়ে রাখবে। যে জায়গাটার প্রশ্ন চাইবে আমি সেখান থেকে উত্তরটা তুলে দেব। বেশ, ঠিক আছে। দ্বিতীয় গল্পে যাই। 3টে গল্প, ভাত গল্প খুব ভালো করে করলে এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রায় 90% বলে দিচ্ছি। এরপর ভারতবর্ষ বলে একটা গল্প আছে, সৈয়দ মুস্তাফা সিরাজের, খুব ভালো গল্প। আমাদের দেশে একটা বড় সমস্যাকে নিয়ে একটা গল্প, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষের গল্প। আমরা মানুষকে বেঁচে থাকতে মানুষের উপকার করি না, কিন্তু মরা মানুষের জাত ধর্ম নিয়ে পরস্পর হানাহানি কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়। এরকম একটা ভাবনাকে কেন্দ্রবিন্দুতে রেখে সৈয়দ মুস্তাফা সিরাজ এই গল্পটা লিখেছেন। পৌষে বাতলার প্রেক্ষাপটে একটা অখ্যাত গ্রামে হিন্দু এবং মুসলমান যে গ্রামে মেশামেশি করে বাস করে, একই চায়ের দোকানে আড্ডা, একসঙ্গে গল্প গুজব করে যাদের দিন কাটে, সেইখানে হঠাৎ করে নাম পরিচয়হীন এক বৃদ্ধার মৃত্যু। এবং মৃত্যুর পরে খুব স্বাভাবিকভাবে হিন্দু পাড়ার যুবকরা তাকে গতি করার জন্য শুকনো নদীতে ফেলে দিল, নদীতে তার গতি হয়ে যাবে। বিকেল বেলায় মুসলিম পাড়ার যুবকরা তাকে তুলে আনলো চ্যাংদোলায় করে। তারা দাবি করলো বৃদ্ধা মুসলিম, তাদের সপক্ষে যুক্তি চলে এলো। গায়ের মোল্লা সাহেব বললেন, তিনি যখন ভোরবেলা যাচ্ছিলেন আদালতে, তার দিন আছে বলে, মোকদ্দমার দিন আছে, যাচ্ছিলেন, তখন বুড়িকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছেন। ফলে বুড়ি নিশ্চয়ই মুসলিম। ওই একই বাস থেকে নেমেছিলেন ভট্টাচার্য মশাই, তিনি বলেন, আমি বৃদ্ধাকে শ্রীহরি 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 বলতে শুনেছি। ফলে একটা গোষ্ঠী দাবি করলো বুড়ি হিন্দু, অন্য গোষ্ঠী দাবি করলো মুসলিম। এরকম একটা পরিস্থিতিতে সেই মৃত বৃদ্ধাকে নিয়ে হিন্দু মুসলিম দুই পক্ষ কিরকম সাম্প্রদায়িক দাঙ্গায় উন্মত্ত হয়ে উঠল, তার একটা প্রেক্ষাপট রচনা করেছে। এবং গল্পের শেষের দিকটা খুব একটু অ্যাবসার্ট একটা কাহিনী বিন্যাস আছে। গল্পকার একটা বার্তা দেওয়ার জন্যই বোধহয় কাহিনীটাকে এভাবে বিন্যস্ত করেছেন। হিন্দু মুসলিম যখন একদম বিবদমান, একে অন্যকে একদম মারামারি কাটাকাটিতে উদ্গ্রীব, সেই সময় মৃত বৃদ্ধা তার মৃত্যুর মৌনতা ভেঙে উঠে বসেছে এবং সে বিবদমান দুই পক্ষকে গালিগালাজ করতে করতে শেষ বিকেলের রোদ্দুরে মিলিয়ে গেছে। খুব সুন্দর একটা গল্প, খুব সূক্ষ্ম রসের গল্প। ক্লাস 11-12 ছাত্রদের বোঝার ক্ষেত্রে এই গল্পটা একটু সমস্যা হতে পারে, কারণ গল্পটা খুব বড় একটা জাতীয় প্রেক্ষাপটে লেখা গল্প। মানে গল্পকার আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হয়েছে, সেটা এই যে জীবিত অবস্থায় আমরা মানুষকে দেখি না, মৃত্যুর পরে মানুষের জাত ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করি, এটা আমাদের মানবপ্রীতি। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে মানুষের কোনো জাত আর ধর্মের পরিচয় নেই, সেখানে মানুষের একটাই ধর্ম, সে মানুষ, তার একটাই পরিচয়, মনুষ্যত্ব তার পরিচয়। এই যে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে একযোগে থাকবে, এই বার্তাটা ভারতবর্ষের চিরন্তন বার্তা। কিন্তু আমরা কিছু অন্ধ মানুষ, এই রবীন্দ্রনাথের কবিতা আছে না,
ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মানে। এই গল্পে সেই বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছেন। গল্পটার নাম ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষ শব্দটা গোটা গল্পে একটা জায়গাতেও নেই। আসলে গল্পকার একটা অখ্যাত পল্লীর ছোট্ট জনপদকে নিয়ে গোটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে এই গল্পে। ফলে এই গল্প থেকে কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষ গল্পের নামকরণ একটু দেখে যাওয়ার দরকার আছে। দ্বিতীয়ত, লেখকের সমাজ চেতনার পরিচয় দাও, মানে লেখক সামাজিক কোন বার্তাটা দিতে চেয়েছে। পৌষের বাতলার একটা প্রেক্ষাপট আছে, সেই পৌষের বাতলা সম্পর্কে ডাক পুরুষের বচনটা উল্লেখ করলো, এবং এই বাতলা এই গল্পের প্রেক্ষাপট কিভাবে রচনা করে দিয়েছে সেই প্রশ্নটা একটু দেখে যাওয়ার দরকার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ মানার ফলে কি পরিণতি হয়েছিল। আমি দেখছিলাম যে গতবারে যে প্রশ্নটা পড়েছে ভারতবর্ষ থেকে, সেটা বচসা বেড়ে গেল, অর্থাৎ মৃত বৃদ্ধার জাত ধর্ম বা পরিচয় নিয়ে, ধর্মবর্ণের পরিচয় নিয়ে হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয়ে গিয়েছিল, সেই প্রেক্ষাপট কেন্দ্রিক একটা প্রশ্ন পড়েছে। ফলে এবারে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা আছে একই রকম, শুধু একটা শব্দের হেরফের আছে, সেটা হচ্ছে তারপরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই দুটো জায়গা আছে, একটা হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, আরেকটা জায়গা গল্পের শেষের দিকে একটা জায়গা আছে, তারপর এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই দুটো জায়গা একটু দেখে রাখতে হবে। আর বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। সবাই দিগন্তে চোখ রাখলো, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাগুলো দেখে রাখতে হবে। আর একটা গল্প আছে, সরাসরি চলে যাই, কে বাঁচায় কে বাঁচে। এই গল্পটা কিছু সম্ভাব্য লাইন এবং কিছু সম্ভাব্য জায়গা আমি পয়েন্ট আউট করবো, ছাত্রছাত্রীদের বলবো একটু দেখে রাখতে। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই অনাহারে মৃত্যু কোথায় দেখেছিল মৃত্যুঞ্জয়? এই মৃত্যু দর্শনের পর তার প্রতিক্রিয়া কি হয়েছিল, তার দেহ এবং মনের প্রতিক্রিয়া কি হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, 2020 সালে প্রশ্নটা পড়েছিল, আর একটু দেখে রাখতে হবে। 2020 মানে 2024 আসতে পারে, 21 পরীক্ষা হয়নি, 23 আসেনি, 24 আসতে পারে। মৃত্যুঞ্জয়ের চরিত্র একটু দেখতে হবে। শাসিত আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁজছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্য। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। গোটা গল্পটা পড়া থাকলে এই জায়গাটা মৃত্যুঞ্জয়ের চরিত্রকে ধরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। স্বচ্ছ কাঁচের জানালা যদি থাকে, অনেক সময় মৌমাছি বুঝতে পারে না, ভাবে ফাঁকা থাকে, বারবার যায়, ধাক্কা খেয়ে ফিরে আসে, আবার যায়, আবার ধাক্কা খেয়ে ফিরে আসে। এবং একটা সমস্যাতে মৃত্যুঞ্জয় বারবার ধাক্কা খাচ্ছে। সেই বর্ণনাটা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চরিত্রকে বোঝার ক্ষেত্রে, মৃত্যুঞ্জয়ের মানসিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর নিখিল ভাবছিল সে বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এই জায়গাটা একটু দেখে যাওয়ার দরকার। আর মৃত্যুঞ্জয়ের গা থেকে সিল্কের পাঞ্জাবি অদৃশ্য হয়ে যায়। মৃত্যুঞ্জয়কে কখন তার গা থেকে সিল্কের পাঞ্জাবি অদৃশ্য হয়ে গিয়েছিল, কেন অদৃশ্য হয়ে গিয়েছিল, এই একই উত্তর পরে অন্য একটা লাইন প্রশ্ন তুলতে পারে। সেটা হচ্ছে, গা থেকে এইছি খেতে পাইনি বাবা, আমার দুটো খেতে দাও। এই কয়েকটা জায়গা একটু গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রী বলবো একটু দেখে যেতে হবে। মানে গদ্য পোর্শন আমাদের শেষ হয়ে গেল, এবার কবিতায় চলে যায়। ছাত্রছাত্রীরা জানে যে 5টা কবিতা পাঠ্য আছে, প্রত্যেকবারে দুটো করে কবিতা থেকে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন লিখতে হয়। গতবারে রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথের এই কবিতাটা থেকে প্রশ্ন পড়ে গেছে, এবারে আসার সম্ভাবনা নেই। এবং জীবনানন্দ দাশের একটা কবিতা শিকার, সেখান থেকে প্রশ্ন পড়ে গেছে। ফলে এই দুটো কবিতা বাদ দিয়ে, মানে বড় প্রশ্নের ক্ষেত্রে, এমসিকিউ এসএকিউ ক্ষেত্রে কিন্তু কবিতাটা পড়তে হবে। বড় প্রশ্ন বাদ দিয়ে আমার আজ যে 3টে কবিতা আছে, মৌহার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে কবিতা খুব গুরুত্বপূর্ণ। এদের মধ্যে মৌহার দেশ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ 2022-এও আসেন এই পৃষ্ঠা থেকে আসেনি। আচ্ছা, 2022-এ এসেছিল ক্রন্দনরতা জননীর পাশে এবং আমি দেখি থেকে। তাহলে মৌহার দেশ 2022-এ আসেনি, 2023-এ আসেনি। ফলে
21-এ পরীক্ষা হয়নি, 20-তে এসেছিল। ফলে মৌহার দেশ খুব ইম্পর্টেন্ট এবং খুব ছোট্ট সুন্দর একটা কবিতা। এই কবিতাটার মূল বক্তব্য সমর সেনের কবিতা, নাগরিক কবি বলি আমরা তাকে। সমর সেনের কবিতাটা নগর জীবনের তার যে দূষণ, তার যে নাগরিক যন্ত্রণা, নগর জীবনের ধূসরতা এবং বিবর্ণতা, এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। কবিতাটার মূল বক্তব্য বিষয় হচ্ছে যে একদিন বিকেল বেলায় মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয়কে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। মাঝে মাঝে শহরে থাকলে তিনি সূর্যাস্তের এই বর্ণ বৈভব দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু যখনই তার মুগ্ধতাটা কাজ করে, হঠাৎ করে নাগরিক দূষণ এসে তাকে সেই মুগ্ধতার জগৎ থেকে, তার স্বপ্নের জগৎ থেকে টেনে নামিয়ে দেয়। অর্থাৎ শহরে থেকে তিনি প্রত্যেক দিন অভ্যাসবশত প্রত্যেক দিন সূর্যোদয় সূর্যাস্তের এই সুন্দর বর্ণ বৈভব দেখতে পান না। কেন নেই? নাগরিক জীবনের যন্ত্রণা, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতকালে ঠান্ডা বাতাস এসে যেরকম হাড় কাঁপিয়ে দিয়ে যায়, নগর জীবনের ধোঁয়া, ধূসরতা, ক্লান্তি, অবসাদ সেভাবে তার অন্তর্মূল, তার মর্মমূলকে একদম নাড়িয়ে দিয়ে যায়। তখন তিনি ভাবেন যে আমি চলে যাব একটু দূরে, সেই মৌহার মাতাল করা বন্ধ সাঁওতাল পরগনায়, যেখানে দিগন্তের পর দিগন্ত সবুজ নীল আকাশের নিচে সবুজ অরণ্য বিরাজ করে। মৌহার দেশের মাতাল করা গন্ধে আমি আমার নাগরিক জীবনের সমস্ত ক্লান্তি এবং অবসাদকে দূর করব। পথের দুধারে দেবদারুর দীর্ঘ রহস্য সারাদিন খেলা করে, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দেয়। সেই মৌহার দেশে স্নিগ্ধতায় তিনি নিজের তাপিত জীবনে, তার নাগরিক জীবনযাপন করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া তার ধূসর বুকের ওপর মৌহার বর্ণ আর গন্ধ নামিয়ে তিনি তার দুঃখ যন্ত্রণা ভুলতে চান। সত্যি সত্যি একদিন মৌহার দেশে চলে গেলেন, গিয়ে দেখলেন যে মৌহার দেশ পাল্টে গেছে। তার ফিরে আসা মৌহার দেশের আগের মতো নেই। সেখানে এখন কয়লা খাদান আবিষ্কৃত হয়েছে, সারাদিন সেখান থেকে কয়লা তোলা হয়, কয়লা খনির গভীর বিশাল শব্দ, সেখানকার আকাশ বাতাস একদম ভরে আছে। আর কয়লার কালো গুঁড়োর সঙ্গে ধোঁয়া ধুলো মিশে গিয়ে সেখানকার অন্ধকারকে মৌহার দেশ অর্থাৎ সাঁওতাল পরগনার আকাশ বাতাসকে আরো মলিন করে দিয়েছে। সেখানকার যে মানুষগুলো তারা এখন যন্ত্রের কৃতদাসে পরিণত হয়ে গেছে। তাদের ধস্ত দেহে, ধস্ত বুকে, তাদের কালিমালিপ্ত গোটা দেহেতে নাগরিক যন্ত্রণার যেন বিজ্ঞাপন আঁকা হয়ে আছে। অর্থাৎ তারা গ্রামে আছে, কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতা তাদেরকে যন্ত্রের কৃতদাসে পরিণত করে দিয়েছে। তার সব ছেঁড়া পোড়া ভগ্ন জীবন যাপন করছে। সে জীবনে প্রশান্তি নেই, তৃপ্তি নেই। তখনই লেখক ভাবলেন অনেকটা এলিয়টের ওয়েস্টল্যান্ডের মতো আর কি, যে এই পৃথিবীতে কোথাও, এখন এই পৃথিবীতে কোথাও সেই প্রাচীন তপবনী সভ্যতার মতো মেঘমতির মৌহার দেশ, নীল আকাশ, ছায়া নিবিড় সুনিবিড় অরণ্য আর কোথাও নেই। গোটা পৃথিবীতে যন্ত্র সভ্যতা থাবা বসিয়েছে। এই যন্ত্র সভ্যতার বিবর্ণ ক্লান্তি, ধস্ততা চোখে মুখে এঁকে নিয়ে আমাদের জীবন কাটাতে হবে। আমাদের নিয়তি এভাবেই আমাদের নির্মমতার পথে ঠেলে দিয়েছে। গোটা পৃথিবী আধুনিক যন্ত্র সভ্যতার কবলেতে একদম ধূলি ধূসরিত হয়ে যাচ্ছে। এটা কবিতাটার মূল বক্তব্য। এই কবিতাটা করে গেলে একটা উত্তর পাওয়ার সম্ভাবনা কিন্তু 80%, কারণ এটা থেকে গত 2 বছর প্রশ্ন আসেনি। কোন কোন জায়গাগুলো আমরা দেখব। মূল কবিতার মূল আইডিওলজির উপর একটা প্রশ্ন হয়, মেঘমতির মৌহার দেশকে নিয়ে তিনি যে স্বপ্নমতির কল্পনার জাল বুনেছেন তার বর্ণনা দেওয়া। গোটা কবিতার উপর একটা আলোচনা। এটা করে গেলে যে কোনো প্রশ্নের উত্তর ওখান থেকে পাট পাট করে লেখা হয়ে যেতে পারে। এই প্রশ্নটা খুব আসে বিভিন্ন টেস্ট পেপারে, এই প্রশ্ন প্রায় দেখা যায়। দ্বিতীয়ত, আমার ক্লান্তির উপর ঝরুক মৌহার ফুল নামুক মৌহার গন্ধ, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তৃতীয়ত, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। চতুর্থত, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই 4-5টা জায়গা খুব গুরুত্ব দিয়ে একটু দেখে রাখার দরকার আছে। দ্বিতীয় কবিতায় যায়, 3টে কবিতা। মৌহার দেশ খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, বৃক্ষ বন্দনার উপর কবিতা, একটা সুন্দর কবিতা, ছোট্ট কবিতা, একদম ধূপের ধোঁয়ার মতো যে কবিতার একদম শরীর ক্ষীণ তনু, কিন্তু একটা গভীর বক্তব্য আছে। যে কবিতার মূল বক্তব্য হচ্ছে যে বৃক্ষ হচ্ছে আমাদের আত্মার দোসর। আমরা
আধুনিক কালে গাছপালা নিয়ে বড় বড় কথা বলে যে গাছ আমাদের মাটি ক্ষয় রোধ করবে, শব্দ দূষণ কমাবে, বৃষ্টিপাত আনবে, ইত্যাদি ইত্যাদি। মানে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় একটু অন্য আঙ্গিকে গাছকে দেখেছেন। তিনি দেখেছেন গাছ হচ্ছে মানুষের প্রাণের তোষক, আমাদের অস্তিত্বের সবচেয়ে প্রিয় বন্ধু গাছ। আমরা সারাদিন চোখে যদি সবুজ গাছ দেখি আর আমাদের আশেপাশে যদি প্রত্যেকদিন গাছের সবুজ ছোঁয়া পাই, জগদীশচন্দ্র বসু যেভাবে তার অব্যক্ত গ্রন্থে গাছ সম্পর্কে বলেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। আসলে কবি এখানে বলতে চেয়েছেন গাছ আর মানুষ পাশাপাশি সহোদরের মতো জীবন যাপন করে। তাহলে চোখেতে সবুজ গাছ আর স্পর্শে যদি সবুজ অরণ্যকে আমরা রাখি, তাহলে মানুষের আত্মার অবসাদ কেটে যেতে পারে, মানুষ দেহ মনে সুস্থ জীবনযাপন করতে পারে। কবি মূল বক্তব্যটা, তিনি শহরে থাকেন, শহর মানে যন্ত্রের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কংক্রিটের আবর্জনায় ভরে তোলা একটা নগর সভ্যতা। শুধু গাছপালা, সবুজ গাছপালাকে নির্বিচারে ধ্বংস করে ইটকাট পাথরের কংক্রিটের জঞ্জালে মানুষকে খাঁচায় আবদ্ধ করে দিচ্ছে। সেখান থেকে কবি মুক্তির প্রার্থনার জন্য আকুল আহ্বান জানিয়েছেন। যেভাবে রবীন্দ্রনাথ বৃক্ষ বন্দনার কথা বলেছিলেন, এটা আধুনিক কালের একটা বৃক্ষ বন্দনা। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু সব শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। মূল কবিতাটা এখান থেকে কতগুলো জায়গা আমি একটু বলে দিই। আমি দেখি কবিতায় গাছের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কে যে প্রেক্ষাপট রচনা করেছেন সেটা আলোচনা করো, প্রশ্ন করতে পারি। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। যদি প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন দুটো থাকে, আমি বলবো লাইন তুলে যে প্রশ্ন হবে সে প্রশ্নের উত্তর লিখবে, কারণ পাট পাট প্রশ্ন থাকে। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? এই অসুখ থেকে আরোগ্যের জন্য তিনি কি বার্তা দিয়েছেন? মূল কবিতাটার উপরই আলোচনা। সবুজের অনটন ঘটে, একই উত্তর আলাদা লাইন প্রশ্ন তুলতে পারে। আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার, 2022 সালে পড়েছিল, সম্ভাবনা কম এবারে আসার, তো একটু দেখে রাখার দরকার। আর চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এই চারটে পাঁচটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, আমি দেখি কবিতায় গাছের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কে প্রেক্ষাপট আলোচনা করো। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে, এই জায়গাটা দেখে যাওয়ার দরকার। আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার, দেখে যাওয়ার দরকার। আর চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখার দরকার। সবুজের অনটন ঘটে বা শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়, এটা আর চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, এই দুটো কবিতা, এই দুটো লাইন বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কবিতা আমাদের আছে ক্রন্দনলতা জননীর পাশে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকায় লেখা মৃদুল দাশগুপ্তের একটা কবিতা। কবি শিল্পী সাহিত্যিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কবি নিজে একজন কবি হিসাবে তার দায়িত্ব কি সে কথাটা বলেছেন। আমরা বুদ্ধিজীবী মানুষ যারা কবি, শিল্পী, সাহিত্যিক, চিত্রকার, গায়ক, এদেরকে একটু বাড়তি সম্মান দিই। তার কারণ হচ্ছে যে একদম মানুষের দুনিয়ার মতো লেখক বলতে চেয়েছেন যে কবি, শিল্পী, সাহিত্যিকরা হচ্ছেন চলমান সময়ের বিবেক। তারা একটা সভ্যতার চক্ষু, কর্ণ এবং অন্তর, আত্মা, মানে তাদের চোখ দিয়ে, তাদের কান দিয়ে সভ্যতার শুভ ধ্বনি, সভ্যতার অগ্রগমন, সভ্যতার কাঙ্ক্ষিত বাণীগুলো আসলে চলে আসে। অর্থাৎ তারা মানব সভ্যতার অগ্রগতি গতি নির্দেশ করে। ফলে কবি, শিল্পী, সাহিত্যিক সব সময় সদর্থক ভূমিকা পালন করে সাধারণ অসহায় মানুষ যারা যন্ত্রণা জর্জর, দুর্বলের উপর যখন প্রবল অত্যাচার করে, তখন তাদের ওই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সপক্ষে দু চার কথা বলতে হয়। কিভাবে দাঁড়াবেন মানুষ? না, কবিতার কবিতা নিয়ে দাঁড়াবেন, গায়ক তার গান নিয়ে দাঁড়াবেন, চিত্রকর তার ছবি নিয়ে দাঁড়াবেন, অভিনেতা তার অভিনয় নিয়ে দাঁড়াবেন। কারণ এদেরকে আমরা মাথায় তুলে রাখি এ কারণে যে এরা চলমান সময়ের জাগ্রত বিবেক। তারা যদি ঘুমিয়ে পড়ে, মানুষের সুচেতনা যদি
কালিমা লিপ্ত হয়, কবি শিল্পী সাহিত্যিকদের কলম যদি স্তব্ধ হয়ে যায়, তারা যদি একটা পক্ষ নিয়ে নেয়, তারা যদি প্রবলের পক্ষ নিয়ে নেয়, শাসকের পক্ষ নিয়ে নেয়, তাহলে মানুষ বড় অসহায় হয়ে যাবে। এটা মূল বক্তব্য কবি, যে একজন কবি শিল্পী সাহিত্যিক তার সবসময়ের কাজ দেশমাতা যখন যন্ত্রণা জর্জর, যখন শাসক সম্প্রদায় সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, যখন মহিলার হস্ত হচ্ছে, যুবককে টেনে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে, এই সমস্ত কিছু অন্যায় অবিচার দেখে ঈশ্বরের বিচার যে ঘরে বসে থাকবেন না কবি, এবং সাধারণ মানুষ বসে থাকবেন। কবি শিল্পী সাহিত্যিকরা তারা প্রত্যেকেই তাদের মাধ্যমেতে শিল্পে সাহিত্যে চিত্রকলায় তারা প্রতিবাদ করবেন। শাসক কিন্তু এই কবি শিল্পী সাহিত্যিক অর্থাৎ এই বুদ্ধিজীবীদের এই প্রতিবাদকে ভয় পায়। ফলে তাদেরকে জাগ্রত থাকতে হবে। তারা জাগ্রত না থাকলে সমাজ কিন্তু বন্যতায় ভরে যাবে, সমাজ পিছনে হাঁটতে আরম্ভ করবে। এরকম একটা বার্তার উপর লেখা কবিতা। বেশ কতগুলো জায়গা আমি বলে নিই। কবি জননীকে ক্রন্দনলতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি শিল্পী সাহিত্যিকদের কি দায়িত্ব বলে তিনি মনে করেন, মূল কবিতার উপর প্রশ্ন। দ্বিতীয়ত, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? লেখা, গান গাওয়া, আঁকা আঁকি বলতে কি বুঝিয়েছেন? এই উক্তির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? অনেকে বলেন সিঙ্গুর নন্দীগ্রামে তাপসী মালির ওই অসহায় মৃত্যুর একটা প্রেক্ষাপট এখানে আছে। বা আমি তা পারি না, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, অথবা আমি তা পারি না, এই দুটো লাইনের একই উত্তর হবে। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ আমি আমার বিবেককে, আমি কবি হিসাবে ঈশ্বরকে বলতে পারি না তুমি ন্যায় বিচার করো। আমি যেটা পারি, আমি কিছু প্রতিবাদের কবিতা লিখে শাসককে রক্তচক্ষু দেখাতে পারি, তাকে সাবধান করতে বলতে পারি, মানুষকে জাগাতে পারি। গণজাগরণ জনজাগরণ কবি শিল্পী সাহিত্যিকদের প্রধান কাজ। এই জায়গাগুলো একটু দেখে যাওয়ার দরকার আছে। তাহলে আমাদের গদ্য পদ্য দুটোই শেষ হয়েছে। স্যারের অনুষ্ঠান শুনছি আর শুধু মনে হচ্ছে প্রাণের শান্তি মনের আরাম শুধু নয়, কানেরও আরাম। আমরা চলে যাব নাটকে। আচ্ছা, নাটকে চলে যাই। তো দুটো নাটক পাঠ্য আছে, দুটো নাটক থেকে দুটো প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে। আমি ছাত্রছাত্রীদের বলবো যারা একটু ভার কমাতে চায়, একটা নাটক খুব ভালো করে করে যাও, আরেকটা নাটক মোটামুটি প্রিপারেশন নিয়ে যাও। শর্ট প্রশ্ন তো দুটো জায়গা থেকেই পড়বে, এমসিকিউ একদমতে 3, 2, 5টা শর্ট প্রশ্ন থাকবে। এমসিকিউতে 3টে আর এসিকিউতে 2টো থাকবে। 5টা শর্ট প্রশ্ন আর 5 নম্বরে দুটো নাটক থেকে দুটো থাকবে, একটা লিখতে হবে। বেশ। বিভাগ বলে একটা নাটক আছে, শম্ভু মিত্রের লেখা নাটক, খুব গুরুত্বপূর্ণ একটা নাটক। আঙ্গিক এবং বক্তব্য এই দুটোর ক্ষেত্রে নাটকের একটা অভিনবত্ব আছে। এই নাটকটা একটা এমন অদ্ভুত নাটক যে নাটকটা পড়াশোনা মনে হবে এটা নাটক হচ্ছে না, মানে নাটক তৈরি করার একটা নাটক, ড্রামা উইদিন ড্রামা আর কি। এই নাটকটা শুরুতেই একটা দীর্ঘ মনোলগ আছে। শম্ভু মিত্র এসে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলছে যে তিনি বাংলা নাটককে, বিশেষ করে যারা শখের থিয়েটার করেন, শৌখিন থিয়েটার যারা করেন, তারা নাটক করতে গিয়ে মাঝে মাঝে খুব বিপদাপন্ন হয়। সেটাকে একটা নাটক মঞ্চস্থ করতে গেলে প্রচুর খরচ, বাঁধা স্টেজ দরকার, সিন সিনারিজ লাইট এবং অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু লাগে। ফলে সেসব করতে গিয়ে অনেক খরচ হয়ে যায়। আবার এসব যোগাযোগ যন্ত্র করে খরচপত্র করে একটা বাধা মঞ্চ, লাইট, মাইক, সিন সিনারি সমস্ত কিছু রেডি করে নাটক মঞ্চস্থ করতে গেলে সরকারকে আবার ট্যাক্স দিতে হয়। এটা 1951 সালে লেখা নাটক। তখন নাট্য নিয়ন্ত্রণ আইন ছিল, ট্যাক্স দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। এসব দিতে গিয়ে যারা শৌখিন থিয়েটার করে তাদের নাভিশ্বাস উঠে যায়। ফলে একটা দুটো নাটক অভিনয় করে তারা সব বঙ্কালি বলে বেরিয়ে পড়ে। তো এই যে উপকরণের দাসত্ব থেকে, অর্থাৎ খরচ খরচা থেকে নাটককে মুক্ত করে খুব স্বল্প ব্যয়ে কিভাবে নাটক করা যায়, সেই নাটকের একটা প্রকরণ বা কৌশল তিনি খুঁজছিলেন শম্ভু মিত্র। সেই সম্পর্কে আলোচনা করছেন সরাসরি দর্শকদের সঙ্গে। 4টে উপকরণ থেকে তিনি স্বল্প ব্যয়ে অল্প আয়োজনে নাটক করার অনুপ্রেরণা পেয়েছিলেন। প্রাচীন বাংলা নাটক, যদিও বাংলা বলেছেন একটা সংস্কৃত নাটক, সেখানে সংস্কৃত নাটক করতে গিয়ে একটা জায়গায় দেখলেন লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি। একটি নাটয়তি শব্দটা আছে, রাজা রথে আরোহণ করার নাটক করলেন, ভঙ্গি করলেন। এই যে নাটয়তি শব্দটা আছে মানে বোঝা গেল যে তিনি সত্যি রথে উঠলেন না। রথে সত্যি উঠলে একটা রথ দরকার, ঘোড়া দরকার, রথে নেমে যাওয়া হচ্ছে, সব দেখানো দরকার, প্রচুর খরচ। ফলে তিনি এমন একটা ভঙ্গি করলেন যাতে দর্শক বুঝে যায় তিনি রথে উঠলেন। রথ লাগলো না, ঘোড়া লাগলো না, অথচ রথে ওটা বুঝিয়ে দিয়ে গেল।
ভঙ্গিটাকে তিনি জানেন না, কিন্তু নিশ্চয়ই প্রাচীন বাংলা নাটকে ভঙ্গির ব্যবহার ছিল। একটা উড়িয়া যাত্রা দেখেছিলেন, সেখানে লেখা আছে একজন রাজা তার দূতকে বলছেন, তবে ঘোড়া নেই করি চঞ্চল খবরে নেই আসিনি, মানে তুমি ঘোড়ায় চেপে গিয়ে খবর নিয়ে এসো। সে সঙ্গে সঙ্গে একটা ছোট্ট লাঠি বার করে দুটো পায়ের ফাঁকে ঢুকিয়ে দিয়ে টক 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 আওয়াজ করতে করতে যেন মনে হলো ঘোড়ায় চড়ে তিনি চলে গেলেন। আবার একইভাবে কিছুক্ষণ পরে মঞ্চে ফিরে এসে ওই ভঙ্গিতে এসে খবরটা দিয়ে দিলেন। ঘোড়া লাগলো না, কিন্তু দুধ ঘোড়ায় করে চলে গেলেন। একটা মারাত্মক আমার সাথেও দেখেছিলেন, একটা মঞ্চকে একবার জমিদার বাড়ি, একবার একটা মন্দির বানানো হলো, একই মানুষ একবার জমিদার হলেন আর একবার পুরোহিত হয়ে গেলেন। এসব উপকরণ দেখে তিনি খুব আশ্বস্ত হলেন যে আমি এরকম ভঙ্গির ব্যবহার করে খুব স্বল্প ব্যয়তে নাটক করতে পারি। তো কিন্তু তার মনে একটা সংশয় দেখা দিল যে আমাদের কলকাতার রুচিশীল সহজে দর্শকরা এরকম ভঙ্গির ব্যবহার নাটকে নেবেন কিনা। যদি দেখা যায় যে পাশ্চাত্যের কোনো নাটকেতে এরকম ভঙ্গির ব্যবহার আছে, তাহলে কলকাতার মানুষ নিতে পারে। যেমন রবীন্দ্রনাথকে নিয়েছিলেন, বিদেশিরা নোবেল পুরস্কার দেওয়ার পর আমরা বুঝেছিলাম লোকটা ভালো লেখে টেখে, বলে আমরা তখন রবীন্দ্রনাথের কদরটা বুঝেছিলাম, নাটকেতেই আছে। আচ্ছা, তো সেই সময় তিনি রুস্তেসের একজন চিত্র পরিচালক, তার নাম আইজেনস্টাইন, তার লেখা একটা আর্টিকেল পড়লেন। মস্কোতে, রাশিয়ার তখনকার রাজধানী মস্কোতে জাপানের কাবুকি বলে একটা নাটকের দল নাটক করতে গিয়েছিল। সেই নাটকেতে প্রচুর ভঙ্গির ব্যবহার আছে। সেখানে শিবটারা মঞ্চে দাঁড়িয়ে ছোট থেকে বড় দুর্গদার ধরে ধরে সেখানে নাইটদের আসা যাওয়া নিয়ন্ত্রণ করছে। দুজন নাইটের যুদ্ধ হচ্ছে, কিন্তু তরবারি ছাড়া। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তরবারি বার করে ভীষণভাবে কাল্পনিক ভাবে যুদ্ধ করতে লাগলো। একজনের হাতে কাল্পনিক খোঁচা খেয়ে আরেকজন কাল্পনিক ভাবে মারা গেল। সেই মৃত্যুটাও খুব আর্টিস্টিক মৃত্যু, মানে আমাদের মতো তরবারি খুঁজে দেওয়ার পর কৃত্রিম রক্ত নিয়ে গিয়ে তুলি চিপে রক্ত বার করে দেখানো দরকার নেই, চিৎকার চেঁচামেচি করে দীর্ঘ সংলাপ বলে মৃত্যুর দরকার নেই। সেখানে তরবারি খুঁজে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন পড়ে গেলেন, হাতটা একবার নড়লো, মাথাটা নড়লো, চোখটা পিটপিট করলো, তারপর ইন্তেকাল ফায় মারলো, তারপর সে মারা গেল। তো এরকম কিছু একদম আর্টিস্টিক এস্থেটিক মৃত্যুর দৃশ্য দেখিয়ে দিয়েছে। ভঙ্গির ব্যবহার করে নাটকে যুদ্ধ, একজন নাইটের মৃত্যু, মৃত্যুর পর তার স্ত্রীর এসে কান্নাকাটি, এসবগুলো আলোকে দেখানোর বিষয়, ফলে সেগুলো ভঙ্গির ব্যবহার করা হয়েছে। তো এইটা দেখে তিনি খুব আশান্বিত হলেন যে আমিও এখন নাটকে ভঙ্গির ব্যবহার দেখে নাটক করব। এবার নাটকটা শুরু হয়েছে। যেমন বলছেন যে ধরে নেওয়া যাক আমি আমার সহ অভিনেতা অমর গাঙ্গুলির বাড়িতে এসেছি বলে তিনি দরজা নাড়ছেন। অমর গাঙ্গুলির বাড়িতে বাড়ি নেই, ফাঁকা মঞ্চ। অমর আছে নাকি হে, অমর মঞ্চে আসছে, একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছে। সে উপর থেকে এমন ভাবে তাকাচ্ছে যেন দোতলার বারান্দা থেকে নিচের দিকে দেখছে। এইভাবে নাটক চলতে থাকলো। সেখানে অমর বললেন, সৌম্য বললেন যে আমাদের নাট্য দলের পরিচালক বলেছে যে হাসির নাটক অভিনয় করতে হবে, তার কারণ বক্স অফিস আছে। বলে হাসির নাটক কি নাটক অভিনয় করা যায় সেসব নিয়ে আলোচনা চললো। বৌদি তৃপ্তি মিত্র এলেন, বললেন একটা লাভ সিন করা যাক, একটা সস্তা হাসির নাটক, যেমন সিনেমাটিক দৃশ্য হয় এখন নাটক যেসব সস্তা বিনোদনের জন্য যেগুলো জুগিয়ে যায় তাকে ব্যঙ্গ করা আছে আর কি। মানে একজন নায়িকা কলেজ থেকে ফিরছেন, নায়ক উল্টো দিক থেকে আসছে, নায়ক কোথা থেকে আসছে তার কোনো হদিশ নেই। সে কলেজ থেকে আসছে না, অফিস থেকে আসছে না, স্কুল থেকে আসছে, কিচ্ছু হদিশ নেই। অমর গাঙ্গুলি মজা করে বলেছে নায়ক, তার স্কুল নেই, কলেজ নেই, অফিস নেই, সে শুধু ধাক্কা দিয়ে বেড়ায়। ফলে রাস্তায় তাদের ধাক্কা, এক ধাক্কায় প্রেম। নায়িকা ধাক্কা খেয়ে একটা থাপ্পড় মারবে নায়ককে, তারপর বাঁকা ভ্রুভঙ্গ নিয়ে ওই মালতী লতা দোলে বলে একটা নাকি সুরে রবীন্দ্রসঙ্গীত গাইবে। এখন একটা নাট্য দৃশ্য। কিন্তু শম্ভু অমর বললো না হবে না, এটা ঠিক নাট্যরস নেই, হিউম্যান ইন্টারেস্ট কিছু নেই। তখন বৌদি বললেন ঠিক আছে, তাহলে একটা প্রোগ্রেসিভ লাভ সিন দেখানো হোক। একটা প্রোগ্রেসিভ লাভ সিন দেখানো হলো। সেই লাভ সিনটাও জমলো না। বৌদি রেগে মঞ্চ থেকে চলে গেলেন। তখন শম্ভু আর অমর ঠিক করলেন যে হচ্ছে না, এই ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে থেকে ঠিক জনগণের উপযোগ করে নাটক আমরা লিখতে পারছি না। কারণ নাটক হচ্ছে জীবনের মঞ্চায়ন, জীবনের শিল্প নাটক। ফলে জীবনকে দেখতে গেলে রাস্তাঘাটে পথে প্রান্তরে যেতে হবে, যেখানে পাঁচপাঁচি জীবন আছে, সাধারণ মানুষ আছে। তখন সদ্য স্বাধীন দেশ উদ্বাস্তু সমস্যায় ভুগছে একদম, খাবার নেই, বস্ত্র নেই, চাকরি নেই, এরকম একটা পরিস্থিতি। তারা রাস্তায় নামলেন, রেখে দেখলেন যে মানুষের জীবনে শান্তি নেই, তৃপ্তি নেই। তখন নিজেরাই ভাবলেন যে সত্যি আমরা এতক্ষণ কেন হাসি নাটক অভিনয় করছি, মানুষের জীবনে তো আনন্দ নেই, হাসি নেই, তাহলে হাসির নাটক কেন করবো। ঠিক সেই সময় দেখলেন চাল আর কাপড়ের দাবি নিয়ে একটা মিছিল আসছে। কিছু যুবক যুবতী চাল চাই, কাপড় চাই,
এই দাবি নিয়ে আসছে। পুলিশ ব্যারিকেড করলো, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, গুলি ছোড়া হলো, একজন যুবক একজন যুবতী গুলিবিদ্ধ হলো, তাদের রক্তাক্ত দেহ পড়ে মুঙাতে লাগলো। তখন শম্ভু এবং অমল তারা আবার মঞ্চে এলো, এসে বললো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। অর্থাৎ গল্পকার যেটা, নাট্যকার যেটা বলতে চেয়েছেন যে দেশ জুড়ে যখন খাদ্যের জন্য হাহাকার, অন্ন বস্ত্র নিয়ে মানুষের হাহাকার, তখন হলে বসে, থিয়েটার হলে বসে শুধু হাসির নাটক, মজার নাটক দেখা এক ধরনের বিড়ম্বনা। কারণ নাট্যকাররা তো রোমান সম্রাট নির নন যে রোমনগরী পূর্বে আর তিনি মনীষকে বেহালা বাজাবেন। তাহলে এরকম একটা বিষয়, সুন্দর বিষয়কে নিয়ে নাটকের উপস্থাপনা, সেখান থেকে কতগুলো জায়গা আমি একটু পয়েন্ট আউট করবো। প্রথমত বিভাগ নাটকের নামকরণ, 2 বিভাগ নতুন আঙ্গিকের নাটক, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তৃতীয়ত বুদ্ধিটা কেমন করে এলো বলি, এই জায়গাটা একটু দেখে রাখা দরকার। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ উড়িয়া যাত্রাপালার প্রসঙ্গটা থেকে প্রশ্ন আসতে পারে। দুটো নাট্য দৃশ্য আছে এখানে, একটা লাভ সিন, একটা প্রোগ্রেসিভ লাভ সিন। এই দুটো দৃশ্য একটু দেখে যাওয়ার দরকার আছে। এই ঘরের মধ্যে, এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে খুঁজে পাওয়া যাবে না, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর বহুরূপী তখন লাটে উঠবে, এই জায়গাটা একটু দেখে রাখার দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, একদম নাটকের শেষ সংলাপ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখতে হবে। নানা রঙের দিন বলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের আর একটা নাটক আছে, আমি সেই নাটকটা কতগুলো জায়গা একটু পয়েন্ট আউট করবো, ছাত্রছাত্রীদের বলবো এই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে রেখো। 1, রজনীকান্তের চরিত্র, অনেকদিনের প্রশ্নটা আসেনি। 2, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, মৃত্যু ভয়ের ওপরে সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। পরে আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আছে আমার জীবনের 45টা বছর, দেখে রাখার দরকার এই লাইনটা। সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাথা গাথা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার, একদম নাটকের শেষ সংলাপ। এটা রিচার্ড দ্য থার্ড নাটকের একটা, এটা ম্যাকবেথ নাটকের একটা লাইন, ম্যাকবেথ নাটকের লাইন। এটাকে কেন ব্যবহার করেছেন আর এই নাটকের সঙ্গে এর মিল কোথায় আছে, এই জায়গাটা একটু দেখে রাখার দরকার আছে। এরপর চলে যাব ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। অলৌকিক বলে একটা গল্প আছে এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ব্রেকহটের লেখা একটা কবিতা। এই দুটো থেকে অপশনাল, মানে একটা প্রশ্ন গল্প থেকে, একটা কবিতা থেকে, যে কোনো একটা লিখতে হবে। অলৌকিক গল্প, গুরু নানক যিনি শিখ ধর্মের প্রবর্তক, তার জীবনে একটা অলৌকিক ঘটনা আছে, শিষ্য মর্দানাকে জলদানের ঘটনা। আর তার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা খণ্ড ইতিহাসকে যোগ করে দিয়েছেন। পাঞ্জা সাহেবে মানুষ জীবন বিপন্ন করে কিভাবে ট্রেন থামিয়ে ক্ষুধায় তৃষ্ণায় কাতর ভারতীয়দের মুখে, বন্দী ভারতীয়দের মুখে খাবার এবং জল পৌঁছে দিয়েছিল, সেই ঘটনা। এখান থেকে কতগুলো জায়গা একটু দেখে রাখার দরকার। এই গল্পটা শুধু পাটে পাটে ছাত্রদের পড়ে রাখতে বলবো। প্রথম পাঠটা হচ্ছে মর্দানাকে জলদানের গল্প, দ্বিতীয় পাঠ ট্রেন থামানোর গল্প। যে জায়গাটা থেকে প্রশ্ন পড়বে আমি সেই জায়গার গল্পটুকু, ঘটনাটুকু শুধু লিখে দেব। 2023-এ পড়েছে, এটা ভগবানের অভিপ্রায় বলেই জেনে নিও। পাঞ্জা সাহেবেতে যখন তৃষ্ণার্ত মর্দানা এসেছিলেন, তখন গুরু নানক তাকে কথা বলেছিলেন। অর্থাৎ প্রকারান্তরে মর্দানার জলদানের ঘটনাটা প্রশ্নটাই পড়েছে। এবারে ট্রেন থামানোর ঘটনা, এটা একটু ইম্পর্টেন্ট বেশি, ফলে এখান থেকে দেখে রাখতে হবে। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা শুনে খুব উত্তেজিত। পাঞ্জা সাহেবে গিয়ে এক অদ্ভুত ঘটনার কথা জানতে পারি। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, চোখের জলটা তাদের জন্য যারা নিজের জীবন বিপন্ন করে ক্ষুধার তৃষ্ণায় কাতর বন্দী ভারতীয়দের মুখে খাবার আর জল পৌঁছে দিয়েছিল। এই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। এর সঙ্গে
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অপশানে থাকবে। বেটল্ট ব্রেখটের লেখা একটা কবিতা, শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন, খুব সুন্দর একটা কবিতা। সেখানে ইতিহাসের কিছু প্রাসাদ এবং নগরী গড়ে তোলার প্রেক্ষাপট আছে, ইতিহাসের কিছু যুদ্ধ জয় এবং যুদ্ধে পরাজয়ের ঘটনা আছে। একজন মজুর তার স্বগতোক্তিতে এই প্রশ্নগুলো করছে যে ইতিহাসের দিকে যদি তাকাই শুধু দেখব যে সেখানে যা কিছু কৃতিত্ব সব রাজাদের। 7 দরজাওয়ালা থিপসনগর প্রতিষ্ঠা কারা করেছিল, বা চীনের প্রাচীর যেদিন তৈরি হয়েছিল, বারবার ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলন যারা পুনর্নির্মাণ করেছিলেন, এই ধরনের সব প্রাসাদ নগরী সব নির্মাণের প্রেক্ষাপটে রাজাদের কৃতিত্বকে শতমুখে ইতিহাসে তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা জানি যে ইতিহাসে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন সাধারণ পরিশ্রমী মানুষ, মুটে মজুর কুলি কামিনীর দল। তাদের কান্না রক্ত ঘাম ইতিহাসকে চালিত করেছে, ইতিহাস মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু সেই মানুষগুলো ইতিহাসে কোনোদিন কোনো স্বীকৃতি পায়নি। আলেকজান্ডারের ভারত জয়, হাজার হাজার গ্রীক সেনার মৃত্যু তার প্রেক্ষাপটে রচিত, কিন্তু কৃতিত্বটা আলেকজান্ডারের। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, তারও কৃতিত্ব রাজা নিয়েছে। গলদের নিপাত করেছিলেন সিজার, তার কৃতিত্ব রোমান সম্রাট সিজার একা নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কোনো কৃতিত্ব পায়নি। একজন মুটে এবং মজুরি প্রশ্ন করছে যে তাহলে ইতিহাসে কি সাধারণ মানুষ, কর্মী মানুষ, তাদের কোনো অবদান নেই? যে ভাষায় রবীন্দ্রনাথ ওরা কাজ করে কবিতায় তার বক্তব্যটাকে পেশ করেছেন, অথবা নজরুল ইসলাম কুলি মজুর কবিতায় যে কথা বলেছেন তারই একটা আধুনিক ভাষা। এই কবিতার কতগুলো জায়গা একটু দেখে যাওয়ার দরকার। আমি কিছু জায়গা একটু পয়েন্ট আউট করছি। ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? প্রশ্ন করতে পারি আলেকজান্ডারের ভারত জয় প্রেক্ষাপট আলোচনা করো, একলাই নাকি? এই উক্তিতে কবি কি বলতে চেয়েছে? 2, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয় বলতে ইতিহাসের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে? জয়োৎসবের ভোজ বানাতো কারা, এই উক্তিতে গল্পকার মানে কবি অথবা মজুর ইতিহাসের কোন ঘটনার প্রতি আলোকপাত করেছেন? তৃতীয়ত, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, আর কেউ কাঁদেনি। স্পেনীয় আর্মাডা যখন ধ্বংস হয়ে গেল, ইতিহাস রাজা ফিলিপের চোখের জলটাকে ধরে রাখলেন, কিন্তু হাজার হাজার স্পেনের সৈন্য মারা গেলেন। কত মানুষ, কত মা সন্তান হারালেন, কত স্ত্রী তার স্বামীকে হারালেন, কত পরিবার বেঁচে গেল, ইতিহাস তাদের কথা লিখে রাখেনি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর যেদিন তৈরি হয়ে গেল, লোকশ্রুতি আছে, জনশ্রুতি আছে যে চীনের প্রাচীর যখন কমপ্লিট হয়ে গেল, নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, তখন নাকি সেই প্রাচীর যারা নির্মাণ করেছিলেন, কেউ বলেন তাদের বন্দী করা হয়েছে, কেউ বলেন তাদের গুপ্ত হত্যা করা হয়েছে, কেউ বলেন তাদের হাত কেটে দেওয়া হয়েছে। কিন্তু রাজা খুব বড় করে সেই চীনের প্রাচীর তৈরির ইতিহাসটাকে, সেই চীনের প্রাচীর তৈরি প্রেক্ষাপটটাকে, সেই নির্মাণটাকে সেলিব্রেট করলেন। যারা নির্মাণ করলো তাদেরকে শাস্তি দিয়ে, কারারুদ্ধ করে, তাদের হত্যা করে রাজা কিন্তু লাইমলাইটটা একা টেনে নিলেন। এই ঘটনা থেকে একটা প্রশ্ন পড়তে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়, মজুরের উত্থাপিত প্রশ্নগুলো কি কি, এই প্রশ্ন উত্থাপনের মধ্যে দিয়ে তার কোন মনোভঙ্গি বা দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে লেখো। এই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। এরপরে যাব আমার বাংলা বলে সুভাষ মুখোপাধ্যায় একটা বই, তার 5টা অধ্যায় আমাদের পাঠ্য আছে। মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা, হাত বাড়াও, ছাতির বদলে হাতি, আর গাঢ় পাহাড়ের নিচে। এই 5টা অধ্যায় এখানে পাঠ্য আছে। প্রত্যেকবারে যে কোনো 2টো অধ্যায় থেকে 2টো প্রশ্ন আছে, একটা করে লিখতে হয়। গতবারে প্রশ্ন এসেছিল কলের কলকাতা থেকে আর ছাতির বদলে হাতি থেকে। ফলে আর 22-এ প্রশ্ন এসেছিল গাঢ় পাহাড়ের নিচে থেকে আর মেঘের গায়ে জেলখানা থেকে। ফলে হাত বাড়াও থেকে 2 বছর কোনো প্রশ্ন আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ। তবু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের কোনো শান্তি নেই, অথবা একটা দুষ্ট শনি কোথাও কোন আনাচে কানাচে যেন লুকিয়ে আছে। এই উক্তির প্রেক্ষাপটে গাঢ় পাহাড়ের নিচে মানুষের উপর সেখানকার মহাজনদের, জমিদারদের অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ করো, এই প্রশ্নটা পড়ে। দ্বিতীয়ত, 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারি একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার। খুব ইম্পর্টেন্ট এটা। এই হাতি বেগারটা আমার ধারণা এবারে আসার সম্ভাবনা প্রবল। হাতি বেগার কি?
এই হাতি বেগার প্রথা কিভাবে বিলুপ্ত হলো? একই উত্তর চায়, অন্য লাইন তুলতে পারে, হাতি বেগার আর চললো না। হাতি বেগার কি, তার বিরুদ্ধে কিভাবে আন্দোলন হলো, হাতি বেগার কিভাবে অবলুপ্ত হলো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, গালুবানের নিচে রচনায় গালোদের চাষবাস ও জীবনযাত্রার বর্ণনা দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত বাড়াও। 1350-এর মন্বন্তরের প্রেক্ষাপটে লেখক ফরিদপুরে যাওয়ার ট্রেন ধরার জন্য বসেছিলেন। বাংলাদেশের রাজবাড়ির স্টেশনে ট্রেন আসতে বাকি, তিনি স্টেশন থেকে একটু বাজার দিকে হাঁটতে হাঁটতে গেলেন। শীতের হালকা কুয়াশায় মেশা একটা সকাল। হঠাৎ কুয়াশায় দূর থেকে দেখলেন একটা অদ্ভুত জীব এগিয়ে আসছে। বুঝে উঠতে পারলেন না যে জীবটা কি। পরিচিত কোনো জীবের সঙ্গে, কোনো প্রাণীর সঙ্গে তার মিল নেই। একটা 4টে পায়ে এগিয়ে আসছে রুগ্ন কঙ্কালসার একটা জীব। খুব কাছে আসার পর তিনি দেখলেন সেটা অন্য কোনো জন্তু নয়, একটা মানুষ। 12-13 বছরের একটা কিশোর। 1350-এর মন্বন্তরে সে খেতে পায়নি বলে তার মাজা অর্থাৎ কোমর পড়ে গেছে। কোমর পড়ে গেছে বলে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে আসছে, আর রাস্তায় পড়ে থাকা চাল ছোলার টুকরো খুঁটে খুঁটে খাচ্ছে। তো সে যখন লেখকের দিকে তাকালো, তার চোখের মধ্যে এমন একটা আগুন, একটা আলো ছিল, লেখক পালিয়ে গেলেন, তাকাতে পারলেন না। অমৃতের পুত্র মানুষ, 50-এর মন্বন্তর, একটা 12-13 বছরের কিশোরকে এরকম জায়গায় নিয়ে চলে এসেছে, এটা তিনি সহ্য করতে পারলেন না, পালিয়ে এলেন। তারপর ট্রেনে যাচ্ছেন, বাংলাদেশের দিকে দেখছেন, এত উদার উন্মুক্ত শস্য ভরা প্রান্তর, এত প্রাচুর্য, এত ফসল, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ হলো কেন? না, তার কারণ আমাদের দেশের সমস্ত সাধারণ মানুষের খাদ্য সামগ্রীগুলো আমাদের দেশের এক শ্রেণীর যোদ্ধা, মানে আড়তদার, যোদ্ধা, তারা গোডাউনে গুদামজাত করে রেখেছে। খোলা বাজার থেকে খাদ্যশস্য কিনে দিয়ে দেশের হাজার হাজার মানুষকে অনাহারের মুখে তারা ঠেলে দিয়েছে। তাদের জন্য এই দুর্ভিক্ষ। আর সেই ছেলেটা মাঝে মাঝে কুয়াশা হাতে হাতে যেন কাদের খুঁজছিল, চাল ছড়া খেতে খেতে কাদেরকে যেন খুঁজছিল। লেখক বুঝতে পারলেন সে কাদেরকে খুঁজছে। লেখকের কল্পনেত্রে ভেসে উঠলো সে যেন তার সেই অদৃশ্য খুনিদের খুঁজছে, যারা অন্নপূর্ণা বাংলাদেশের বুকে একটা অনাহারের অভিশাপ চাপিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে। লেখক কল্পনেত্রে দেখলেন এই কিশোরটা যেন একটা কিশোর মাত্র নয়, এই কিশোরটা যেন আমার মন্বন্তরের উচ্চপৃষ্ঠ গোটা বাংলাদেশ, গোটা বাংলা মা। সে ঝিমিয়ে পড়েছে, নুয়ে পড়েছে। ফলে তাকে আবার নিজের কোমরের উপর, নিজের হাতে পায়ের উপর দাঁড় করাতে হবে। কৃষকের ক্ষেত ভরা ফসলে, কলে কারখানায় যদি আবার উৎপাদনের গান আসে, মানুষের জীবনে যদি প্রাচুর্যের বান ঢেকে যায়, বন্ধনমুক্ত শ্রমিকরা যদি খাদ্য বস্ত্র বাসস্থানের সীমিত বন্টনটা পেয়ে যেতে পারে, এই কিশোর, এই যুবক, অর্থাৎ এই আমার বাংলা মা, সেই উচ্চপৃষ্ঠ বাংলা মা আবার নিজের কোমরের উপর উঠে দাঁড়াবে। দরকার শুধু তাকে হাত ধরে একটু তুলে ধরা, তাকে দাঁড় করানো। একদম শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, মানুষ বড় কাঁদছে তুমি তাহার পাশে দাঁড়াও। একদম এই বক্তব্যটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এটাই পৃষ্ঠার মূল বক্তব্য বিষয়। এখান থেকে কতগুলো প্রশ্ন আমি বলছি, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রশ্ন পড়তে পারে। সরু লিখলিতে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে যারা বাঁচতে দিচ্ছে না মানুষকে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা আছে অমৃতের পুত্র মানুষ, এটা দেখে যেতে হবে। 3 নম্বর গল্পটা বলবো, মেঘের গায়ে জেলখানা। বক্সার জেলখানার বর্ণনা আছে। ইংরেজ আমলে ভুটানের সীমান্তে, ভুটান রাজার কাছ থেকে আমি দেশের বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এক ফলে জায়গায় ইজারা নিয়ে ইংরেজরা বক্সার উপরে একটা জেলখানা তৈরি করেছিল। দেশকে ভালোবাসার যাদের অপরাধ, দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করে, তাদেরকে সেই বক্সার জেলখানায় ঠেলে দিয়ে তাদেরকে মৃত্যু মুখে এক কথা ঠেলে দেওয়া হতো। লেখক স্বাধীনতার পর জেলখানা দেখতে গিয়েছিলেন, সেই জেলখানা দর্শনের অভিজ্ঞতা আছে এখানে। সেখান থেকে কতগুলো প্রশ্ন বলছি। জেলখানা একটা আলাদা জগৎ। বক্সার জেলখানা সম্পর্কে লেখকের কথা কেন বলেছেন বর্ণনা করো। 2, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণের ভবিষ্যৎ। খুব গুরুত্বপূর্ণ। সাধুচরণের ওপর, সাধুচরণ একটা এপিসোড, এর উপর অনেকগুলো প্রশ্ন হতে পারে, উত্তর একই। যেমন
ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাবা কি ভাবতে পেরেছিল বড় হয়ে ছেলে এমন করে নাম হাসাবে? বা গ্রামের লোক বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত 20 টাকা। এই তিনটে প্রশ্নের উত্তরে প্রশ্ন আলাদা আলাদা হতে পারে, উত্তর কিন্তু একই। সাধুচরণের এপিসোড, এই জায়গাটা দেখে যেতে হবে। বক্সার জেলখানায় শাস্তিদানের পদ্ধতির বর্ণনা আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাছাড়া চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন? বক্সার জেলখানায় এখানকার চোর ডাকাতরা নিজেদের সঞ্চিত টাকা পয়সা নিজেদের দেহের মধ্যে রাখার জন্য কি কৌশল আয়ত্ত করেছিল তার একটা বর্ণনা আছে। গলার ভেতর তার একটা থলি বানিয়ে দিত, সিসার বল রেখে দিনের পর দিন এই গর্তটা ছেঁড়া হয়ে বসে যেত, তারপর সিসার বলটা তুলে নেওয়া হতো, সেখানে তারপর ঘাস শুকিয়ে গেলে সেখানে একটা গর্ত তৈরি হয়ে যেত, তার ভেতরে টাকা পয়সা সোনা দানা রেখে তারা নিশ্চিন্তে থাকতো, বাইরে থেকে বোঝা যেত না। সে একটা বর্ণনা আছে, সেই বর্ণনাটা দেখে রাখতে হবে। জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তিদানের এই রকম ফেরের জন্য। অর্থাৎ বক্সার জেলখানায় দু ধরনের কয়েদিরা আছে। এক হচ্ছে গরিব বাড়ির লোকজন যারা পেটের জ্বালায় চুরি ছিনতাই করে অপরাধী হয়ে জেলখানায় এসেছে, আর কিছু ধনী বাড়ির বখাটের ছেলেরা আছে যারা ভেসের ওষুধ বানিয়েছে, যারা ব্যাংকের টাকা হাফিস করে দিয়েছে, সব মানুষকে সর্বশান্ত করে পথে বসিয়েছে, পেটের জ্বালায় নয়, শৌখিন চুরি যারা করেছে, ভেজাল ওষুধ তৈরি করে লাখ লাখ টাকা বানানোর চেষ্টা করেছে, ব্যাংকের টাকা লুট করে সাধারণ মানুষকে যারা পথে বসিয়েছে। লেখক বলেছেন গরিব বাড়ির ক্রিমিনাল গুলো যেন দুরানির ছেলে, আর এই ধনী বাড়ির সব চোর গুলো যেন সুরানির ছেলে। তারা জেলখানাতে গিয়েও বহাল তবিয়তে থাকে, তাদেরকে কেউ শাস্তি দেয় না, কারণ পয়সা পরমেশ্বর। এই যে দু ধরনের অপরাধীদের সম্পর্কে আলাদা আলাদা শাস্তিদান, আলাদা আলাদা জেলখানার জীবনযাপনের পদ্ধতি, সেই ফারাক বা পার্থক্যটা উপর একটা প্রশ্ন করতে পারে। আর আজ ইংরেজ নেই, তবু আগের ব্যবস্থা বহাল আছে বক্সায়, এই জায়গাটা একটু দেখে রাখার দরকার আছে। এটা গেল মোটা দাগে আমাদের পাঠ্য বইটার উপর যা কিছু প্রশ্ন উত্তর। এরপর আমরা চলে যাব ভাষাতত্ত্ব এবং সংস্কৃতির ইতিহাস। ভাষাতত্ত্বের একটা প্রশ্ন আর সংস্কৃতির ইতিহাস থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়। ভাষাতত্ত্বের প্রশ্নের জন্য আমি কতগুলো জায়গা একটুখানি বলবো, দেখে রাখতে হবে। ভাষাতত্ত্বে আমাদের 5টা অধ্যায় পাঠ্য আছে। 1 ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। এই 4টে চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন পড়ে, একটা প্রশ্ন লিখতে হয়। গতবারে ধ্বনিতত্ত্ব থেকে আর শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন পড়েছে। খুব স্বাভাবিকভাবেই এবারে প্রশ্ন করতে পারবে রূপতত্ত্ব থেকে, বাক্যতত্ত্ব থেকে। আর প্রথম চ্যাপ্টারটা আছে ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। 5টা চ্যাপ্টার আছে, ফলে 3টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রূপতত্ত্ব, খুব ইম্পর্টেন্ট, রূপতত্ত্ব থেকে প্রশ্ন পড়বে এবারে। বাক্যতত্ত্ব আর ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব, মানে ফার্স্ট চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে করে দিতে হবে। আমি এই আলোচনার শেষে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ভাষাতত্ত্বের কিছু প্রশ্ন পিডিএফ এ দিয়ে দেবো। তবু বলে দেবো রূপতত্ত্ব থেকে কি কি প্রশ্ন একটু দেখে রাখার দরকার। 1 রূপমূল বা রূপীন বলতে কি বোঝো? রূপমূলের শ্রেণী বিভাগ করা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চ্যাপ্টারে 4টে প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ। 4টে যে কোনো একটা পড়তে পারে, অর্থাৎ রূপমূলের শ্রেণী বিভাগটা পড়তে পারে। 2 সমন্বয় এবং নিষ্পাদিত রূপমূল, খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে। 3 প্রত্যয় বলতে কি বুঝেছো? প্রত্যয় কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। আর বাংলার পদ গঠনের কয়েকটা প্রক্রিয়ার নাম লিখে যে কোনো 2টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এরপর চলে যাব বাক্যতত্ত্ব। আমি বলে দিই, পিডিএফ এর আকারে আমি যখন এটা প্রশ্নগুলো দেব, যে প্রশ্নগুলো উপরের দিকে আছে সেটা ক্রম অনুযায়ী গুরুত্বটা সাজিয়ে যাচ্ছে। যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি প্রথমের দিকে রেখেছি। বাক্যতত্ত্বে 4টে প্রশ্ন হয়, একটা প্রশ্ন একটু কঠিন, 3টে খুব সহজ প্রশ্ন। গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ, সরল জটিল যৌগিক বাক্য, এক কথা। ভঙ্গির দিক থেকে বাক্যের 7 ধরনের শ্রেণী বিভাগ আছে, যে কোনো 2-3টে শ্রেণী পড়ে। আর বাক্যের উপাদানমূলক তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে। এই 3টে প্রশ্ন ঘুরে ফিরে আসে। আরেকটা কঠিন জায়গা আছে বাক্যের অধিগঠন এবং অর্থগঠন।
সেটা সাধারণত আমি এখনো পর্যন্ত দেখিনি কোনোবারে প্রশ্নে আসতে। ফলে 4টে অথবা 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ছেলেরা করে গেলে পেয়ে যাবে। এরপর চলে যাব ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, প্রথম চ্যাপ্টার। সেখান থেকে ভাষাবিজ্ঞানে প্রচলিত শাখা কয়টি? তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, সংক্ষেপে তাদের পরিচয়। 3টে পার্টেরই আলাদা আলাদা পড়ে না, এগুলো যে কোনো একটা পদ্ধতি আলোচনা করো, পড়ে যায়, দেখে রাখতে হবে একটু। সমাজ ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো, এর কয়টি শাখা অঙ্কে কি, সংক্ষেপে তাদের পরিচয় দাও। এই দুটো প্রশ্ন দেখে রাখলেই হবে। আর ধ্বনিতত্ত্ব থেকে, সাধারণত ধ্বনিতত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন আসতে পারে। গতবারই ধ্বনিতত্ত্ব থেকে এসেছে, এবার আসবে না এমন নিশ্চয়তা নেই, কারণ এই চ্যাপ্টারটা প্রশ্ন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভাষাবিজ্ঞানের মেন থিম, মানে প্রধান বক্তব্য বিষয়গুলো এই চ্যাপ্টারটি একটু বেশি করে আছে। এখান থেকে কয়েকটা প্রশ্ন। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? কয়েকটি অবিভাজ্য ধ্বনি নাম লিখে যে কোনো দুটি অবিভাজ্য ধ্বনি পরিচয় দাও। 2 স্বনির মধ্যে কি বোঝো? উদাহরণ দিয়ে পূরক ধ্বনি ও ন্যূনতম শব্দজোড় বিষয়টি বুঝিয়ে দাও। আর শব্দার্থ পরিবর্তনে, শব্দার্থ তত্ত্ব থেকে আমি দুটো প্রশ্ন বলবো, সেই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এক, শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা ও কি কি, উদাহরণ দিয়ে তাদের পরিচয় দাও। শব্দার্থের বিস্তার, শব্দার্থের সংকোচন আর শব্দার্থের রূপান্তর, 3টে পদ্ধতি আছে, একটা একটা করে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে। খুব সহজ উত্তর, ছেলেরা জানে সব। আর 2, বিপরীতার্থক শব্দ সৃষ্টির কয়েকটি পদ্ধতি আলোচনা করো। বিপরীতার্থক শব্দ সৃষ্টির যে পদ্ধতিগুলো আছে, যে কোনো একটা পদ্ধতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা পড়ে। ফলে এগুলো ভাষা তত্ত্ব। তবু আমি বলবো যে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর প্রথম চ্যাপ্টার ভাষাবিজ্ঞান ও ভাষা তত্ত্ব, এই 3টে চ্যাপ্টার একটু গুরুত্ব দিয়ে করলে হবে। আর শব্দার্থ তত্ত্ব পরিবর্তনে, শব্দার্থ পরিবর্তনের যে 3টে ধারা, সেই ধারাগুলো একটু জেনে গেলে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে এসে যাবে। এরপর আমাদের থাকছে সংস্কৃতির ইতিহাস। সংস্কৃতির ইতিহাসের আমাদের 4টে চ্যাপ্টার, বিজ্ঞান, গান, চিত্র, চলচ্চিত্র, ক্রীড়া, 5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে গতবারে বিজ্ঞান থেকে আসেনি, এবারে বিজ্ঞান থেকে আসবেই। আর যে কোনো 3টে থেকে 3টে প্রশ্ন আসবে। 4টে প্রশ্ন পড়বে, 2টো লিখতে হবে। আমি কতগুলো প্রশ্ন একটুখানি বলে দিচ্ছি, বোঝানোর কিছু নেই, ছেলেরা জানে। এখানে একটু একটু নোট বেশ, এইগুলো একটুখানি রেডি করে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে মুখস্থ করে যেতে অনেকগুলো তথ্য দিতে হয়। প্রথমে আমি বিজ্ঞান থেকে বলবো। জগদীশ চন্দ্র বসু খুব ইম্পর্টেন্ট। ডক্টর বিধানচন্দ্র রায় আসতে পারে, মেঘনাথ সাহা, প্রফুল্ল চন্দ্র রায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। এই প্রশ্নটা একবার এসেছিল, যদিও আমাদের সিলেবাসে একজনই মহিলা বিজ্ঞানীর বিষয় আছে, তাই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আরো একবার দেখার দরকার। তাহলে জগদীশ চন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, প্রফুল্ল চন্দ্র রায় এবং কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বিজ্ঞানী, এগুলো খুব ইম্পর্টেন্ট। গান থেকে লোকসঙ্গীত খুব ইম্পর্টেন্ট। এবারে কয়েকটি লোকসঙ্গীতের নাম লিখে যে কোনো একটি বা দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। সেই ভাটিয়ালি, ঝুমুর, সব গানগুলো। আর নজরুল গীতি, অতুল প্রসাদ এবং রজনীকান্ত, যে কোনো একটা গান থেকে আসতে পারে। চিত্র, চিত্রচর্চা বাঙালি। চিত্রচর্চা জোড়াসাগর ঠাকুর বাড়ি। জোড়াসাগর ঠাকুর বাড়ির 3জন চিত্রকরের আলোচনা আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী এবং রবীন্দ্রনাথ। এই 3জনের আলোচনা করে গেলে আলাদা আলাদা করে, আগেবার অবনীন্দ্রনাথ এসে গেছে, এবার অবনীন্দ্রনাথ আলাদা করে আসতে পারে, ঠাকুর বাড়ির চিত্রচর্চা আসতে পারে। 3জনের চিত্রশিল্পের 3জনের কৃতিত্বই লিখতে হবে। রামকিঙ্কর বেজ আসতে পারে, যামিনী রায় এবং কালীঘাটের পট। কালীঘাটের পট খুব ইম্পর্টেন্ট, এটা দেখে যাওয়া দরকার। চলচ্চিত্র অর্থাৎ সিনেমা, সিনেমা থেকে গতবারই সত্যজিৎ রায় এসেছিল। এবারে মৃণাল সেন একটু বেশি ইম্পর্টেন্ট। নিউ থিয়েটার্স খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা অনেকদিন আসেনি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। তপন সিনহা, মৃণাল সেন আর বাংলা তথ্যচিত্রের ধারা, একবারও প্রশ্নটা আসেনি, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে যেতে হবে। আর খেলা, খেলা থেকে যদি প্রশ্ন আসে, আমার ধারণা যে দাবা খেলার স্রষ্টাকে, দাবা খেলায় বাঙালির ঐতিহ্য এবং পরম্পরা আলোচনা করো। এই আলোচনাটা, এই প্রশ্নটা খুব পরে, দেখে রাখতে হবে। দাবা খেলা, কাবাডি খেলা, সার্কাস, ফুটবল এবং ম্যাজিক, এগুলো দেখে যেতে হবে। আমি পিডিএফ এর আকারে এটা দিয়ে দেব। এরপর একদম 10 দাগের প্রশ্ন, রচনা। একটা 10 নম্বরের রচনা। 4 ধরনের রচনা একটা একটা করে থাকে, যে কোনো একটা আমাদের লিখতে হবে। 4 ধরনের রচনা। প্রথমে একটা মানস মানচিত্র দেওয়া থাকে, একটা রচনার টপিক ঠিক করে দেয়, তার উপর কিছু
পয়েন্টস দিয়ে দেয়, সেই পয়েন্টস গুলো আমাকে ব্যাখ্যা করতে হবে, 400 শব্দের মধ্যে লিখতে হবে। খুব প্রচলিত জানাশোনা যেগুলো আমরা নিচু স্তরে মানে 9-10 যে রচনা করে এসেছি তখন বিষয় দিয়ে দেয়। গ্লোবাল ওয়ার্মিং দিয়ে দিতে পারে, বাংলার উৎসব পার্বণ দিয়ে দিতে পারে, অথবা বিশ্বকাপ ফুটবল দিয়ে দিতে পারে, চন্দ্রায়ন 3 দিয়ে দিতে পারে। তো এই ধরনের মানুষ মানচিত্রের যে বিষয় আমি সেগুলো দিয়ে দেব। পানীয় জলের সংকট, যুদ্ধ নয় শান্তি চাই, খুব ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, এটা আসার সময় এটা একবার এসেছিল 18 বা 19 সালে এসেছিল, এ প্রশ্ন আসতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসতে পারে। ভারতের জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ, পরিবেশ বিপর্যয় আমাদের কর্তব্য, অর্থাৎ পরিবেশ দূষণ এবং সেই দূষণ রোধে আমাদের দায়িত্বটা কি, এটা আসতে পারে। চরিত্র গঠন এবং শিক্ষায় খেলাধুলার ভূমিকা, অনেকগুলো বড় বড় খেলা গেল, বিশ্বকাপ ক্রিকেট যদি না আসে, খেলাধুলা এবং খেলাধুলা আমাদের ছাত্রদের জীবনী এবং চরিত্রে কতটা প্রভাব ফেলে এর উপর একটা আসতে পারে। মানুষ মানচিত্রে আমি এই 8-9টা বিষয় রাখছি। মানুষ মানচিত্র যদি আমরা না লিখি, দ্বিতীয় আইটেমটা থাকে রচনার পরিণতি দান। সেটা কি না, এখানে কোনো প্রতিষ্ঠিত লেখকদের কোন একটা বিষয়ের উপর লেখার খানিকটা অংশ কোটেশনের আকারে দেওয়া থাকে, সেটাকে ভূমিকা হিসেবে ব্যবহার করে সেই সংক্রান্ত একটা রচনা লিখতে হয়। ধরে নেওয়া যাক রবীন্দ্রনাথের মানব ধর্ম থেকে খানিকটা লাইন দিয়ে দিল, রিলিজিয়ন অফ ম্যান এখান থেকে খানিকটা অংশ দিয়ে দিল। তাহলে এখানে মানব ধর্মের উপর আমাকে আলোচনা করতে হবে, আমি কি বুঝি সেই বিষয়টাকে পরিণতি দান করতে হবে। আমার ভারত থেকে দিয়ে দিতে পারে জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থে গাছপালা ভূমিকা, গাছের জন্ম মৃত্যু থেকে খানিকটা দিয়ে দিতে পারে। তাহলে সেই গাছপালা এবং মানব জীবনে তার প্রভাব তার উপরে লিখতে হবে। আমি কতগুলো জায়গা পয়েন্ট আউট করছি যেগুলো সাধারণত আসে পরিণতি দানের ক্ষেত্রে। শুভ উৎসব, আমার ভারত, ভারতের সংস্কৃতি, গাছের কথা, শৈশব স্মৃতি, পরিবেশ ও বিপন্ন মানুষ, নতুন মাস্টারমশাই এবং পল্লী সাহিত্য, এই জায়গাগুলো একটু দেখে যেতে হবে। আমি ছাত্রছাত্রীদের বলি রচনার জন্য 3টে জায়গাকে গুরুত্ব দিতে হবে। মানুষ মানচিত্র যদি আমি জেনে যাই, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বকাপ ক্রিকেট অথবা চন্দ্রায়ন 3 এরকম আমার পরিচিত বিষয় যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কিছু পড়ে, যদি পড়ে যায় সেই জায়গাটা আমরা লিখতে পারি। অথবা বিতর্ক থাকে, বিতর্ক ব্যাপারটা কি, একটা বিতর্কিত লাইন দিয়ে দেবে কিছু, তার উপর প্রশ্নতেই পক্ষে অথবা বিপক্ষে কিছু বলে দেবে। প্রশ্নে যেটা বলে দেওয়া থাকবে তার উল্টোটা, প্রশ্নে যদি পক্ষে বলা থাকে আমাকে বিপক্ষ মতটা এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ পক্ষে যা বলা হয়েছে সেই যুক্তিগুলোকে খণ্ডন করে আমাকে আমার যুক্তি প্রতিষ্ঠা করতে হবে। এটা একটু কঠিন কাজ, কিন্তু এটা একটু কম লিখতে হয়। 400 শব্দ লেখার দরকার হবে, 200, 250, 300 শব্দের মধ্যে লেখাটা চলে আসে। কিন্তু বিপক্ষের যুক্তিকে নস্যাৎ করা, নিজের যুক্তি প্রতিষ্ঠা করা, আমার ভেতরে যদি ওই বিষয়ে আমার অনেক সুচিন্তিত মতামত না থাকে, তথ্য না থাকে, আমি সহজে এস্টাবলিশ করতে পারবো না। বলে আমার যদি জানাশোনা বিষয়ের উপর আমি যদি মনে করি এই বিতর্কটা আমি লেখার মতো আমার কাছে তথ্য আছে, আমার চিন্তা ভাবনাটা সেই জায়গায়, আমি তাহলে এখানে হাত দেব। বিতর্কের জন্য কতগুলো লাইন, জীবিকার আদর্শ স্থান বিদেশ, হয়তো পক্ষে বলে দিল, আমাকে বিপক্ষে বলতে হবে। হয়তো বলে দিল শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত, আমাকে ওরা যে বক্তব্যটা বলবে তার উল্টো বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, ইংরেজি মাধ্যম স্কুলগুলো দেশের ভবিষ্যৎ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ ফেল তুলে দেওয়া উচিত, বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই, দূরদর্শন মানব জীবনে বিরূপ প্রভাব বিস্তার করছে, এরকম কোনো একটা বিতর্কিত লাইন উদ্ধৃতি দিয়ে দেবে, আমাকে আমার লাইনটা, আমাকে আমার মতামতটা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর রচনা থাকে, 4টে আইটেম থাকে। একটা জীবনী ভিত্তিক রচনা, এটা ছাত্রছাত্রীদের কাছে একটু সহজ মনে হয়, হয় মানুষ মানচিত্র না হলে জীবনী। এই দুটোর ক্ষেত্রে বিচরণ করা ভালো। যারা খুব গড়পড়তা ছাত্র আমি বলবো, তাদের বলবো এই দুটো জায়গার মধ্যে তোমরা থাকবে। কোন প্রতিষ্ঠিত মানুষের জীবনের কিছু বৃত্তান্ত দেয়া থাকবে পয়েন্টের আকারে, তার জন্ম, পিতৃ পরিচয়, শিক্ষা, তার কৃতিত্ব, খ্যাতি বা সম্মান, সবকিছু আমাদের তথ্য দেয়া থাকবে। আমাদের শুধু সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার জানা আরো কিছু তথ্য তার সঙ্গে সংযুক্ত করে লিখতে হবে। প্রত্যেকবারই পরে সাধারণত এক্ষেত্রে থাকে প্রতিষ্ঠিত কোনো বাঙালির জীবনী, সাধারণত এখনো পর্যন্ত আমি যা দেখেছি। এবারে কয়েকটা জীবনী একটু দেখে যাওয়া দরকার। রাজা রামমোহন রায়, মহাশ্বেতা দেবী,
কবি শঙ্খ ঘোষ, ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, যদিও 100% বাঙালি তাদেরকে বলবো না, কিন্তু তারা আমাদের বঙ্গ জীবনের একদম অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা এখনো আসেনি, কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আচার্য জগদীশ চন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো দেখে যেতে হবে। আমি রচনা, ভাষার ইতিহাস, সংস্কৃতির ইতিহাস PDF এর আকারে দিয়ে দেব। তো আমি ছাত্রছাত্রীদের আমার ধারণা অনুযায়ী, আমার অভিজ্ঞতা অনুযায়ী কতগুলো জায়গা পয়েন্ট আউট করলাম। আবারও বারবার বলবো, পাঠ্য বইটা ভালো করে পড়ে যেও, নিজের উপর বিশ্বাস রাখবে, ক্ষমতা রাখবে। তুমি যদি কোনো রচনার পাঠ্য অংশটা ভালো করে পড়ে যাও, পরীক্ষার হল, তোমার স্মৃতি, তোমার মনন তোমাকে যে তথ্যগুলো পরীক্ষার হলে দেবে, তার ভিত্তিতে তুমি যদি লিখে আসতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি আশানুরূপ ফল পাবে। হয়তো ভয় পাওয়ার কিছু নেই। যদি উচ্চ মাধ্যমিক জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমি বলবো বই পড়ো, ভেতরে ভেতরে তথ্যগুলোকে সংগ্রহ করো, আত্মবিশ্বাস বজায় রেখো এবং পরীক্ষায় তোমার 16 আনা দেওয়ার চেষ্টা করো। আমার বিশ্বাস সাফল্য আসবেই আসবে। একদমই সাফল্য তো আসবেই, সেই সঙ্গে প্র্যাকটিস। একদম। এখন যেটা দরকার সেটা হচ্ছে মক টেস্ট। একটু বেশি করে তোমরা টেস্ট পেপারগুলো ধরে প্রশ্নগুলো লেখো, এবং তোমার স্যার প্রথমেই বলেছিলেন গৃহশিক্ষক হতে পারেন, তোমার বাবা মা হতে পারেন, তোমার সহপাঠী হতে পারে, তাদের দিয়ে একটু কারেকশন করিয়ে নাও এবং ঘড়ি ধরে সময় ধরে লেখার প্র্যাকটিস করো। টাইম ম্যানেজমেন্টটা করা দরকার অবশ্যই। প্রথম 15 মিনিট কিভাবে কাজে লাগাবে এবং তারপরের 3 ঘন্টা, সেটাও স্যার বলেছেন অনেকটাই। মানে সুবিস্তৃত আলোচনা আমরা করেছি। আজকের আলোচনা সার্থক হবে না আমাদের নেপথ্যে যারা রয়েছেন তাদের কথা না বললে। আমরা অবশ্যই পিন্টুদার কথা বলবো বিরাজের কথা বলবো, আমাদের সৌরভের কথা এবং সর্বশেষে আমাদের কম্পন ভাইয়ের কথা, যার সৌজন্যে, যার দৌলতে আমাদের মতো মাস্টারমশাইরা এখানে অনুষ্ঠান করতে পারছি। সবার ভীষণ ভীষণ উজ্জ্বল সাফল্য কামনা করে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই ভালো পরীক্ষা দিও। নমস্কার।